Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই অন্ধকানাই বসে আছে গান গাইনি। তুমি আসবে বলেই অন্ধকানাই বসে আছে গান গাইনি। তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষে খায়নি। তুমি আসবে বলেই। আসলে আজকে আমি অনুষ্ঠানটা শুরু করলাম একটা অসাধারণ গান দিয়ে। আমি বেশি গান গাইতে ভালোবাসি না, বাট লোকেরা বলে ভালো অল্প একটু আধটু পারি, সেই জন্য আমি চেষ্টা করলাম গানটা গাওয়ার জন্য। আমার অডিয়েন্স এবং আমার গেস্টরাই বলতে পারবে যে সেটা কতটা আমি ভালো পেরেছি। দুজন এমন মানুষ আজকে আমি আমার অনুষ্ঠানে আনতে পেরেছি, তারা এসেছে এই বিপুল নেটওয়ার্ক প্রবলেমকে অতিক্রম করে। সত্যি আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেব যে তারা এসেছেন আমার অনুষ্ঠানে। আই উড লাইক টু থ্যাংক টু অফ মাই very close and esteemed guest in my show, Talking Straight with Sandeep, Just News. সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম মাই শো টকিং স্ট্রেট উইথ সন্দীপ জাস্ট নিউজ। আমাদের মধ্যে উপস্থিত আছেন অরিজিৎ দত্তা। তাকে নতুন করে কোনো ইন্ট্রোডিউস করার কোনো দরকার নেই, তাকে আমরা প্রত্যেকেই চিনি। তাও একটা হয় না যে ইন্ট্রোডাকশন করাতেই হবে। আমরা সবাই ওনাকে চিনি, সবাই ওনাকে জানি। হি ইজ দ্য ডিরেক্টর অফ ইনকোডা টিভি অ্যান্ড OOH প্লাস। ওনার কিন্তু অনেক রকম গুণ আছে। ডগ লাভার অলসো, এটা আমি জানি, এটা আমি জানতে পেরেছি। অরিজিৎদা কিন্তু ভীষণ ভালো পশুপ্রেমী, প্লাস তার সাথে কিন্তু ওনাকে বলতে হবে হি ইজ আ ফিল্ম প্রডিউসার। আমাদের বাংলা চলচ্চিত্রে কিন্তু তার অনেক অনেক অবদান আছে। খুব ভালো একজন মানুষ, খুব সোজা কথা, সোজা কথা যারা বলে তাদেরকে আমি আমার শোতে নিয়ে আসি। অনলি অ্যাট টকিং স্ট্রেট উইথ সন্দীপ। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? ক্যান ইউ হিয়ার মি? এখন শোনা যাচ্ছে অরিজিৎ দা? হ্যাঁ, এখন ঠিক আছে। একদম একদম একদম। তো আরেকজন আমার মধ্যে আছেন অয়ন চট্টোপাধ্যায়। হি ইজ দ্য হেরিটেজ কনজারভেশনিস্ট, অলসো হি ইজ দ্য ক্যালকাটা হেরিটেজ কালেক্টিভ। হি ইজ অলসো PR and brand strategist, head branding and communication of Columbus Digiplex and GeoGuru app. আর অয়নকে আমি অনেক চিনি, দেখা welcome to Arun Chattopadhyay in our show, Talking Straight with Sandeep, Just News. Arun কি শুনতে পেয়েছে? আমি হাফ শুনতে, হাফ শুনতে পাইনি, নেটওয়ার্ক খারাপ। সেটা তো নেটওয়ার্ক খারাপ। আমি তোকে অনেক অনেক স্বাগত জানালাম আমার শোতে, অনলি অ্যাট টকিং স্ট্রেট উইথ সন্দীপ, অনলি অ্যাট জাস্ট নিউজ। আর তার সাথে অরিজিৎ দাকেও স্বাগত জানালাম। আর তার সাথে আমি বলবো যে আজকে আমাদের ডিসকাশনের বিষয়টা কি, হোয়াট আর উই অ্যাবাউট টু ডিসকাস ইন আওয়ার শো, দ্য এফেক্ট অফ করোনা ভাইরাস, লকডাউনের এফেক্ট। কারণ আজকের দিনে দাঁড়িয়ে লকডাউন আর নেই কিন্তু অ্যাজ সাচ। আমরা সবাই জানি লকডাউন এখন উঠে গেছে, অর্ধেক স্টেটে উঠে গেছে, কিছু কিছু জায়গায় হয়তো আটকানো ছিল, বাট সেটা উঠে যাবে কিছু দিনের মধ্যে। তো সেখান থেকে দেখতে গেলে কিন্তু লকডাউন বলতে গেলে আর নেই, শিথিল হয়ে গেছে। তো লকডাউনের পরবর্তীকালের এফেক্ট কিভাবে বিজনেসে হচ্ছে বা কি কি জায়গা আমরা দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে আজকে ডিসকাশন। আর তার সাথে বিফোর স্টার্টিং দ্য প্রোগ্রাম, আই উইল লাইক টু থ্যাংক দ্য CEO of Just News and Just Studio, Suchandra Vania, for initiating this great idea of Talking Straight with Sandeep, only at Just News. I would like to thank Chandrodoy, Pratik, Shomita, Oroni. They are the main back team. Of course, I can't forget the name of our editor Shomo, because they are making this program a great hit. I am only the face, nothing else. So আমরা এবার আমাদের অনুষ্ঠানে ফার্স্ট ফেজে শুরু করছি। আমি অরিজিৎ দত্তরকে যাব। অরিজিৎ দা, আগে বলো কেমন আছো? তোমার কাছে আগে জানো তুমি কেমন আছো? আমরা সবাই একই সিচুয়েশনে, we are all doing okay, but we are at a very crucial stage এখন। মানে it's a real catch-22 situation. যদি if we sum up our condition right now, মানে physically, mentally or economically, the entire world, we are in a catch-22 situation now. Right. I would like to
highlight few points. Obviously আমি তোমাকে বলবো, বাট ফার্স্ট তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে, তোমার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, বিকজ তোমার ইনকোডা টিভি পুরোটাই মেট্রো ওরিয়েন্টেড একটা বড় সেগমেন্ট, তো মেট্রো তো বন্ধ ছিল, অনেকদিন বন্ধ ছিল, আর এখন হয়তো খুলবে, কিছুদিনের মধ্যে খুলবে বা খুলে গেছে, তো সেখানে কতটা বিজনেস হ্যাম্পার হচ্ছে বলে তোমার মনে হচ্ছে? আর তার সাথে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম এই কথাটা অনেক জায়গাতে প্রচলিত একটা কথা, ওয়ার্ক ফ্রম হোম তোমার ইন্ডাস্ট্রির জন্য কতটা অ্যাপ্লিকেবল হয়েছে? অরিজিৎ দা। Yeah. Now, before I come directly to your point, যেহেতু আমাদের অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিটা, whether it's OH industry or whether it's electronic industry, we are into both OH as well as electronics. The media industry on the whole is dependent on all other industry. Right. Because বাকি ইন্ডাস্ট্রি যদি ভালো চলে, obviously then they spend more money on advertising. এটা প্রচলিত যেটা আমাদের। সুতরাং before I answer what is happening in our industry per se, we need to look at a much bigger picture first of all. What is the, মানে আমি তো যদি সাম আপ করতে পারি কিছু পয়েন্ট, যেমনি 26 মেতে ক্রিসিল বলছে যে ইন্ডিয়ান ইকোনমি is going to be is passing through or will be going through the worst recession since independence. Mane, we have never seen this kind of recession what is going to come according to CRISIL. Now RBI কিছুদিন আগে predict করেছে যে GDP, a first time after independence, the GDP will go down less than 0. It will be in a minus figure. Right. Now for the first quarter, GDP is basically dependent on consumption. ঠিক আছে, এবার SBI তাদের রিসার্চে এস্টিমেট করে প্রেডিক্ট করেছে যে আমাদের জিডিপিটা there will be a 40% reduction in our GDP in the first quarter. এবার আমাদের মানে এপ্রিল 19 পর্যন্ত যেটা ওয়ার্ল্ড ইকোনমি যে ফিগারটা দিচ্ছে যে 14 কোটি মানে 14 crores Indians, which is like 26% of our population, from 6.7% on 19th of March. The unemployment till 19th of April has gone up to 26%. এবার আমি আবার বলছি এটা 19th of April এর ফিগার, ঠিক আছে? ওকে, সেটা আরো বাড়বে তার মানে সেটা এটা এস্টিমেট বেড়ে এখন 22. You're off the your camera is off. Is it okay? না, my camera is on. হ্যাঁ, তার মানে তো ধীরে ধীরে বাড়বে। এবার বেসিক্যালি মানে 26% or 14 কোটি already, মানে if you go to Wikipedia you will see already 19th of April থেকে, I was just seeing the other day, they said that till 19th of April the figure is already 14 crores. এবার তারপর থেকে মেনলি আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে সবাই তারপর থেকে মেনলি টার্মিনেশন করেছে। So I think the figure will be nothing less than 20 to 25 crores, মানে which is a very very substantial chunk. এবার এই লকডাউনের ক্ষেত্রে যে 4টে লকডাউন হলো, তাতে বেসিক্যালি মানে স্ট্রেস অন সাপ্লাই চেইন করেছে, যেটার জন্য এখন যে কোনো জিনিসের দাম বেড়ে গেছে। এবার গভর্নমেন্টের ইনকাম প্রচন্ডভাবে কমে গেছে। এবার ট্যুরিজম এবং কনজিউমার অ্যাক্টিভিটি কিংবা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে এটা খুব বাজেভাবে এফেক্ট করেছে। ট্যুরিজম তো বলতে গেলে পুরো শেষ হয়ে গেছে, মানে ট্যুরিজম ইন্ডাস্ট্রি তো বোঝা যাচ্ছে না যে কবে ঘুরে দাঁড়াবে। ট্যুরিজমটা মানে আমাদের ফ্রম অ্যাডভার্টাইজিং পার্সে আমাদের অল ওভার ইন্ডিয়াতে 26খানা ট্যুরিজম স্টেট ট্যুরিজম আছে, 26টা, মানে জম্মু কাশ্মীর ট্যুরিজম, গুজরাট ট্যুরিজম, আর there are 26 tourism. Out of 26 tourism, we used to always get around 8 to 10 tourism all around the year, ঘুরিয়ে ফিরিয়ে, you know, in our media. তা সেখান থেকে I don't see any tourism to be spending any money. But maybe West Bengal tourism or other tourism, at least in the first 2 quarters.
মানে ফার্স্ট 2 কোয়ার্টার তো প্র্যাকটিক্যালি শেষ হয়ে যাচ্ছে, ফার্স্ট তুমি তো কোয়ার্টার তো শেষ হয়ে গেছে। চিন্তা ভাবতে চাইছো তাই জন্য তুমি বলছো, বাট সেটাও যে হবে কিনা কেউ জানে না এখন অবধি। না সেটা যাবে না। এবার অ্যাকর্ডিং টু মানে 15th of April figure, 45% of the households in India has reported income drop than previous year. Ebar right now estimated 70% of the population is having an income drop than last year. Now all this will definitely have an effect on the GDP. এবার একদিন যদি আমাদের ইন্ডিয়ান ইকোনমি বন্ধ থাকে তাহলে there is a loss of 32,000 one day. 2.8 trillion economy আমাদের ইন্ডিয়ান economy size is 2.8 trillion rupees. তাতে একদিন বন্ধ থাকলে যদি টোটাল লকডাউন হয় তাহলে 32,000 কোটি টাকার ক্ষতি গভর্নমেন্টের কিংবা অল ওভার। সেখানে এতদিন লকডাউন হয়ে গেছে, মানে তারা আমাদেরকে বুঝতে হবে কতদিন করেছে। 100% লকডাউন প্রথম দিন কতদিন থেকে হয়নি। There was a 75% lockdown because 25% যেটা বেসিক অ্যামিনিটিজ কিংবা ইলেকট্রিসিটি এ গভর্নমেন্টের বাকি ইনকাম কিছু চলছিল। তো 25% ইকোনমি ওয়াজ অলওয়েজ অন, 75% ওয়াজ এফেক্টেড। এবার সেখানে এখনকার এস্টিমেটে যেটা বোঝা যাচ্ছে, যেমনি একটা বাজে নিউজ যেমনি রিলেটেড টু আর ইন্ডাস্ট্রি, যে হিন্দি আস্থা দিল্লিতে Exactly, yes. as of yesterday night they have closed down the operations. I know. And they have not even said that whether it is temporary or permanent. আমাদের কালার্স বাংলাও বন্ধ হয়ে যাচ্ছে সিরিয়ালের, তুমি নিশ্চয়ই জানো। কালার্স বাংলা টেলিভিশন, Colors this opportunity. Colors এমনিতেই তাদের ছখানা সিরিয়ালের মধ্যে 3খানা অলরেডি ডাবিং করে চালাচ্ছিল আর 3খানা কলকাতা থেকে প্রোডাকশন করছিল। এবার দেয়ার লং টার্ম প্ল্যান ওয়াজ যে 6খানায় সিরিয়ালই ওরা ডিসকন্টিনিউ করে মানে কলকাতায় মানে হিন্দি সিরিয়ালগুলো ডাবিং করবে। এবার দে গট দিস অপরচুনিটি, দে ক্লোজ ডাউন এন্ড দে অ্যানাউন্স দ্যাট এই 3খানা সিরিয়ালও ক্লোজ ডাউন করে দিল অ্যাব্রাপ্টলি। এবার তাহলে 6খানা ওদের পুরো বোম্বে থেকে ন্যাশনাল যে সিরিয়াল আছে সেগুলো কি ইয়ে করে চালাবে, মানে ডাব করে চালাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে গভর্নমেন্ট আমাদের এখানে 20 কোটি টাকা মানে 20 লাখ কোটি টাকার যে প্যাকেজ করেছে, হ্যাঁ প্যাকেজ। এবার এই প্যাকেজটা, এই প্যাকেজের যে ব্যাপারটা, it is not a stimulus, it is not a direct ex gratia, মানে মেজরিটি পার্ট যেটাকে বলে লোন। এক্স্যাক্টলি। আচ্ছা তোমাকে এইটাতেই জিজ্ঞাসা করবো, এইটাতেই তোমার একটা পয়েন্ট আমি যে লোন, আমার মনে হয় যে যারা বিজনেস করছে, তুমি বিজনেস করছো বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষ বিজনেস করছে, তো সেইখানে লোন না দিয়ে যদি মানুষ ইকোনমিকে বুস্ট করবার জন্য কিছু করতো সেটা কি অনেক বেটার হতো বলে অরিজিৎ দা তোমার মনে হয়? বিকজ লোন নিলে কিন্তু কালকের দিনে দাঁড়িয়ে আবার কিছু কান্ট্রির এক্সাম্পল নিই, আমরা যদি কিছু কান্ট্রির এক্সাম্পল নিই, যেমনি জার্মানি as back as March itself, March's beginning, they announced a $50 billion package, যেটাতে কিনা মানে every employer was given 70% subsidy. যতজন এমপ্লয়ি তাদের আছে তাদের স্যালারি 70% সাবসিডি তারা আগে থেকেই কোম্পানিকে, মানে সাম কোম্পানি হ্যাজ ইভেন গট $32,000, even $50,000, depending on their strength. Each and every entrepreneur, young entrepreneur, like say directors or even dentists or like say jara mane jetake like professional like you, artists and all, tara porjonto minimum $1,500 থেকে $15,000 পর্যন্ত তারা পর্যন্ত এস গ্যাসিয়া মানে শুধু চেক মানে ডাইরেক্টলি ব্যাংক অ্যাকাউন্টে তাদের চেকটা জমা পড়ে গেছে। And it all happened within 3 days of the stimulus package announced. And যে প্যাকেজটা ওরা অ্যানাউন্স করেছে, that is 60% of their GDP. ইন্ডিয়া যে প্যাকেজটা অ্যানাউন্স করেছে, that is around 20% of the GDP. And that also প্যাকেজ মানে কি, এর মধ্যে 50% of it is loan, মানে আমাকে লোন নিতে হবে
আমার এমপ্লয়িকে আমার ব্যবসাকে চালানোর জন্য। এবার হচ্ছে loan does not immediately it doesn't have any short term effect on the GDP. Right. আমার যদি ডাইরেক্টলি ইম্পেটাস দিত, ডাইরেক্টলি টাকাটা দিত, তাহলে অটোমেটিক্যালি কনজাম্পশন বাড়তো, ডিমান্ড বাড়তো। এবার যদি ডিমান্ড বাড়ে তখন কনজাম্পশন বাড়বে, তখন অটোমেটিক্যালি বাকি ইন্ডাস্ট্রি it's like a cycle. Interconnected. Everything is interconnected. Everything is interconnected. আমার যদি লোকের কাছে বেশি টাকা আসে, তারা খরচা করবে বাইরে গিয়ে যখন খরচা করবে, তার বাড়িতে ডেকোরেশন করবে, কিংবা বাড়ি বানাবে, কিংবা তার বাড়িতে টিভি, ফ্রিজ, হোয়াইট গুডস কিনবে, কিংবা কিনবে, অটোমেটিক্যালি তখন সিমেন্ট ইন্ডাস্ট্রি দাঁড়াবে, বাকি ইন্ডাস্ট্রি দাঁড়াবে। ইটস অল ইন্টারকানেক্টেড, এভরিথিং ইজ ইন্টারকানেক্টেড। লোকের কাছে বেশি টাকা আসবে, এক্সেস ইনকাম আসবে, তারা ভাববে আমি সিনেমা প্রডিউস করব, আমি মুভি প্রডিউস করব। তোমাকে আমি আরেকটা প্রশ্ন যেটা করছিলাম ওই সময়, যে তোমার ইন্ডাস্ট্রির জন্য যে ওয়ার্ক ফ্রম হোম, ওই কথাটা কি কতটা অ্যাপ্লিকেবল হয়েছে, আর কতটা রিসেশন, মানে তুমি বলবে যে কতটা রিসেশন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে হতে চলেছে বা হচ্ছে বলে তুমি মনে করছো? there are certain industry, IT ইন্ডাস্ট্রি কিংবা কিছু ইন্ডাস্ট্রি বাদ দিয়ে ওয়ার্ক ফ্রম হোম কনসেপ্টটা ইন ইন্ডিয়া it is not going to happen. Okay, like film industry, it cannot we are in films also, so you are in this industry, ভালো ছবি তুমি বানিয়েছো, work from home cannot happen. এক্স্যাক্টলি। এই জন্য আমরা দেখতে পাচ্ছি আজকে একটা চ্যাট শো করতে গিয়ে আমাদের এত রকম টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। এটা যদি স্টুডিওতে বসে হতো তাহলে অটোমেটিক্যালি অনেকটাই স্মুথ হবে, অনেকটাই ইজি ভাবে হতো। সো এই ওয়ার্ক ফ্রম হোমটা মানে বিশেষ করে আউটডোর ইন্ডাস্ট্রি ক্ষেত্রে কিংবা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমটা ইটস ভেরি ডিফিকাল্ট। ইয়েস, আমরা কি ওয়ার্ক ফ্রম হোম করছি না, আমার যেটি ইনকোরা টিভি ডিজিটাল উইং আছে তারা এখনো পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম চালিয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি এখনো পর্যন্ত বলেছি ঠিক আছে বাবা, মানে ইউ আর লাইক মাই ফ্যামিলি, সো ডোন্ট কাম টু অফিস, ইউ ওয়ার্ক ফ্রম হোম। কিন্তু 8 তারিখের পরে তো অবভিয়াসলি মেবি উইল হ্যাভ টু টেল দেম দ্যাট ইউ কাম, বাট হাউ উইল দে কাম? এক্স্যাক্টলি, হাউ উইল দে কাম? কোনো রকম অ্যামিনিটিস কিংবা যাদের গাড়ি আছে তারা তো যে কোনো সময় আসতে পারবে, কিন্তু সবারই তো আর গাড়ি নেই, সবাই তো পারবে না। একদম ঠিক কথা বলেছে অরিজিৎ দা। আমি একটু অয়নের কাছে যাব, অয়ন চট্টোপাধ্যায়ের কাছে। অয়ন, তোর ইন্ডাস্ট্রির জন্য ওয়ার্ক ফ্রম হোম কতটা অ্যাপ্লিকেবল বলে তোর মনে হয়? যেমন একটা আনসার দিল, আরেকটা প্রশ্ন তোর কাছে, সেটা হচ্ছে যে কতটা রিসেশন তোর ইন্ডাস্ট্রিতে এফেক্টেড হচ্ছে, মানে হতে চলেছে তোর মনে হয়? আমি যখন অরিজিৎদের কথা শুনলাম, সেম জিনিস আমি বলবো, ইন্ডিয়া ইজ নট রেডি ফর ওয়ার্ক ফ্রম হোম কালচার, নট ইন একমাত্র আইটি সেক্টরে কিছু পার্ট বাদ দিয়ে যা বিভিন্ন সেক্টর, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত রয়েছে, যারা টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছে, আমাদের ওয়ার্ক ফ্রম হোম বলে কিছু হয় না। আমার মার্কেটিং নামলে হবে, প্রোডাকশন হবে, তাহলে সেল হবে। এমনকি রিয়েল এস্টেটও হয় না, কোনো ইন্ডাস্ট্রিতেই হয় না, কোথাও হয় না। রিয়েল এস্টেট মার্কেট, কলকাতার রিয়েল এস্টেট মার্কেট এখন পুরো শাটার্ড। কারণ লোকের টাকা না থাকলে, টাকা থাকতো লোকের ব্ল্যাক মানি, হোয়াইট মানি যাই থাকতো, লোকের ফ্ল্যাট কিনতো, বাংলো কিনতো। এখন টাকা নেই, ব্যবসা বন্ধ, টাকা রেগুলেট হচ্ছে না, তারা কোথেকে টাকা পাবে? আমার যে নতুন যে কোম্পানি যেটা লেখা আছে কলম্বাস ডিজিপ্লেক্স, এটা একটা ফিল্ম প্রোডাকশন হাউস। আমাদের যে ইনভেস্টার আছে, যে মেন প্রোডিউসার যে আছে, যে ইনভেস্টার, তার হচ্ছে এক্সপোর্টের ব্যবসা, এক্সপোর্টই বন্ধ হয়ে গেছে। এখন আমরা বছর আমরা করেছিলাম জিও কিং এন্ড কুইন, খুব সাকসেসফুল হয়েছিল। বম্বে থেকে আমরা আরবাজ খান এদেরকে নিয়ে এসেছিলাম। এবারে সিজন 2 হবার কথা, সব রেডি, আমাদের ফান্ড ফ্রি। আমার ফান্ড কোথেকে আনবো? পকেট থেকে দেওয়া সম্ভব নয়। প্লাস যেহেতু এই ইন্ডাস্ট্রিতে কোনো ওয়ার্ক ফ্রম হোম বলে কিছু হয় না, তো এখানে আমাকে আমার লোকদেরকে মানে তোর কথাটা একটা খুব ভালো একটা আমি ইভেন্ট ইন্ডাস্ট্রিও কি তার মানে পুরোপুরি শ্যাটার্ড হয়ে গেছে। কিন্তু মানে এটাও কিন্তু বুঝতে হবে যে ইভেন্ট যারা করে, এন্ড ইট ইজ নট অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল, যেটা অরিজিৎ দাও বললো, অরিজিৎ দার কিন্তু স্টাফস আছে, অরিজিৎ দাকে তাকে মেনটেন করতে হচ্ছে। আলটিমেটলি একজন মালিকের উপরে কিন্তু চাপ, এটা মানতে হবে। বিকজ এটা তো শুধুমাত্র নিজেকে বাঁচানো নয়,
সবাইকে নিজের ফ্যামিলির মতো করে বাঁচান। এখানে আমি বলি কি, আমি যে আরেকটি কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছি, রূপা কোম্পানির সঙ্গে, সেখানকার যিনি ম্যানেজিং ডাইরেক্টর, উনি হচ্ছেন ফর্মার প্রেসিডেন্ট। উনি হাত জোর করে আমাদের সিএম কে বলেছেন যে আমাদের পক্ষে আমাদের আমাদের প্রায় 1000 কোটি টাকা লোকসান হয়েছে এক মাসে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের টেক্সটাইল ইন্ডাস্ট্রি 1000 কোটি টাকা লোকসান হয়েছে। আমাদের পক্ষে এখন সর্বসাকুল্যে আমাদের এখানে 15,000 লোক কাজ করে অল্প বেঙ্গলে, যে কটা আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি লাক্স রয়েছে বল, বা আমাদের রূপা বা অন্যান্য যারা রয়েছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেখানে কোনো রকম সাবসিডিয়ারিজ না দেয়, কোন রকম ইকোনমিক বেনিফিট না দেয়, তাহলে কোম্পানির পক্ষে এতগুলো লোককে রাখা সম্ভব হবে না। তাই ইমিডিয়েটলি ওরা কিন্তু লোক ছাঁটাই করা শুরু করে দিয়েছে। সেলস যারা রয়েছে, স্পেশালি সেলস ডিপার্টমেন্টে প্রচুর লোক ছাঁটাই করেছে। ইনফ্যাক্ট যারা সিনিয়র লেভেলে যারা কাজ করে, অর্থাৎ আমরা বিটস ম্যানেজমেন্ট সেক্টরে যারা রয়েছি, আমরাও কিন্তু স্যালারি পাই না। মানে অ্যাটলিস্ট সেখানে আমি বলবো যে তোদের কি কাট অফ হচ্ছে, তাই তো? তোদের তো কাট অফ হচ্ছে, স্যালারি কাটটা করছে। নো ওয়ার্ক নো পে। এটা আমি এই কারণে আমি নিজে এমপ্লয়ি হিসেবে নিজে আমার খারাপ লাগছিল যখন আমি আমার প্রোডাকশন হাউস কিনে দেখলাম, সেখানে তো দেখলাম যে আমার টাকা নেই, আমি টাকা কোত্থেকে দেবো? সিনেমাতে ইনভেস্ট করা মনে হয় কোনো প্রসঙ্গই আসে না। ওয়েব সিরিজ যেগুলো চলছে কথা, সেগুলো কিনে ভাববো টাকা কোথায়, ইনভেস্টর কোথায়? প্রত্যেকে একই প্রবলেম, যেটা অরিজিতা বলছি, ইনভেস্টর কোথায়? কেউ আসছে না। এন্ড থার্ডলি যেটা আমি যে কাজটা করি, যেখানে কলকাতার মানুষ যে কারণে আমাকে চেনে, হেরিটেজ কনজারভেশনিস্ট হিসেবে, হেরিটেজ কনজারভেশন কাজটা কমপ্লিটলি ফিল্ড ওয়ার্ক। রাস্তায় নামলাম, আচ্ছা কোনো পুরোনো বাড়ি দেখলাম, তার হিস্ট্রিকে ডায়লগ কি আছে দেখে শুনে কি হচ্ছে না হচ্ছে, তারপর বাড়িটাকে কিভাবে আমি অ্যাপ্রোচ করলাম কোনো ইনভেস্টরকে, যা আমাদের প্যাট্রন রয়েছে, যে আমাদের এই প্রপার্টি রয়েছে, তা এত টাকা পড়বে, এই প্রপার্টি এই ভ্যালু, তার টাকা কোথায়? সে আজকে একটা প্রপার্টি নিয়ে রেস্টোর করে এটাকে রিউজ করতে গেলে কম করে 10 কোটি লাগে। আমি আরেকটা পয়েন্ট, না অয়নের পয়েন্টকে আমি একটা হাইলাইট করব, যে লকডাউন, আমি অরিজিৎ দা অয়নকে দুজনকে জিজ্ঞাসা করব যে লকডাউন যেটা হলো, ঠিক আছে, আমরা কিন্তু ভেবেছিলাম যে করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত হয়ে আবার যখন আমরা কাজে ফিরবো, যে যার মতো কাজে, আমি অ্যাক্টিং এ, অরিজিৎ দা নিজের ফিল্ডে, প্রোডাকশনে বা ইনকোডা টিভি যেগুলো কাজকর্ম আছে সেগুলোতে ফিরবে, অয়নের মতো সে সমস্ত কাজে ফিরবে। ভেবেছিল এটা করোনা মুক্ত পৃথিবী পাবে, বা করোনা মুক্ত স্টেট, বা করোনা মুক্ত ইন্ডিয়া পাবে, কিন্তু আলটিমেটলি কিন্তু সেটা হলো না। তাহলে আমার কাছে বক্তব্য হচ্ছে লকডাউনটার কি মানে রইল? কারণ কিছু সংখ্যক লোক কিন্তু ওই মার্চের 22 তারিখ থেকে তারা রাস্তায় বেরিয়ে যাচ্ছে, তো বেরিয়েই যাচ্ছে, তাদেরকে কিন্তু কেউ আটকাতে পারেনি। হয়তো আমি, অরিজিৎ দা বা অয়ন চট্টোপাধ্যায়, এরা বাড়িতে লকডাউন মেনটেন করেছে, বা খুব দরকার হলে বেরিয়েছে, হোয়াট এভার প্রিকশন নিয়ে বেরিয়েছে, সেটা একটা ব্যাপার। আর প্রিকশনটা কেউ নেয় না। আমি দেখেছি অনেক লোক আড়ায় পাড়ায়, তাদের কাছে মনে হচ্ছে যেন লোকেরা মানে টেলিভিশনে বসে ভাট বকছে, ওই জন্য আমাদেরকে বোঝাচ্ছে। ডাক্তাররাও বলছে ভাট বকছে, আমরা কিছু শুনবো না। তো এই যে মানুষের মধ্যে ল্যাক অফ অ্যাওয়ারনেস, মানুষের মধ্যে কোনো রকম সচেতনতা নেই, এইটা কি আমাদের পরবর্তীকালে একটা খুব বড়, মানে বলবো ডেঞ্জার জোনে আমাদেরকে নিয়ে যাচ্ছে বা নিয়ে গেছে বলে মানে মনে হচ্ছে সবার? আরেকটা পয়েন্ট, সেটা আমি খুব হাইলাইট করবো, যে আজকে অস্ট্রেলিয়াতে টোটাল আমি খবর পেয়েছি 103 জন শুধু মারা গেছে, আর ওখানে কিন্তু কোনো লকডাউন হয়নি। আমার সঙ্গে একজন আমার অস্ট্রেলিয়ান কোম্পানির খুব বড় একজন মানে নিউজ কোম্পানির ওনার বসেছিলেন রিসেন্টলি আমার সত্য, হি মেনশন ইন মাই শো, টোটাল 103 ডায়েড শুধুমাত্র অস্ট্রেলিয়া কান্ট্রিতে। ওখানের লোকজন এতটা কনসিয়াস, তারা এত বেশি নিজেদেরকে ভালোবাসে বা লোককেও বাঁচাবার চেষ্টা করে। ওখানে সবাই না, মানে আমাকে দেখিয়েছে ভিডিওটা, সবাই ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে। আর এখানে একটা বাজারে যেতে গিয়ে লোকেরা গায়ে গায়ে উঠে বাজারে সবজিওয়ালার গায়ে পড়ে যাচ্ছে, মানে যা পারছে তাই করছে। তো অরিজিৎদার কি মনে হচ্ছে যে এটা কি একটা খুব বড় দুর্বিষহ অবস্থায় আমাদেরকে নিয়ে গেছে? আর লকডাউন কি সত্যিকারের কোনো কিছু আমাদেরকে এফেক্ট দিতে পারলো না? কি মনে হয় অরিজিৎদা? এটা অলরেডি, এটা এই উত্তরটা আমরা হয়তো ইমিডিয়েটলি দিতে পারবো না, বাট হিস্ট্রি, মানে এটা এখন থেকে 10 বছর পরে এটা যখন অ্যানালিসিস হবে, কি 30 বছর পর অ্যানালিসিস হবে, তখন হয়তো এটাকে বলা হবে, যেটা অনেকেই এখন বলছে, মানে ইউএসএ তে অনেকেই বলছে, অনেক বড় বড় খবরের কাগজ এটা বলছে
এবং অনেকেই বলা বলি করছে যে দিস ইজ গোইং টু বি কল্ড দি বিগেস্ট হোক্স অফ দি সেঞ্চুরি, দিস পলিটিক্যাল অর ফার্মাসিউটিক্যাল এজেন্ডা অফ কলিং ইট প্যান্ডেমিক অ্যান্ড এটাকে ঘোষণা করাটা, মানে এই যে কোভিড-19টা লকডাউনটা, এবার এই লকডাউনটা জায়গায় যদি 15 দিনের জন্য আমাদের যদি গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এসে যদি বলতো যে ঠিক আছে 4 দিন ধরে তোমরা যা নেক্সট 15 দিন 20 দিনের জন্য যা যা সরঞ্জাম বাড়িতে তোমরা এনে নাও, there will be a curfew টানা for 15 days. Curfew means military will be out on the road and nobody would be allowed for 15 days to be out on the street. এবার আমরা নিজেরা জানি যে 72 ঘন্টা লাগে টু ব্রেক দ্য চেন, মানে অন এনি সারফেস ব্রেকটা চেঞ্জ করতে 72 ঘন্টা লাগে। তাহলে এখনো পর্যন্ত আমাদের 70 দিন বাদেও the graph is increasing. It is because of what? Because আমাদের নাম কষ্টে আমরা, as you very correctly said, যারা educated, right, like people like us, তারা কিন্তু কিংবা যারা কনসিয়াস তারা কিন্তু বাড়িতে বসে we have followed the lockdown. হ্যাঁ, আমি যেমনি এখনো পর্যন্ত বাড়ি থেকে বেরোইনি, কিন্তু না আরেকটা পয়েন্ট আমি অরিজিৎ এখানে একটা পয়েন্ট বলবো, অরিজিৎ দা তুমি এটা মানবে, আমরা কিন্তু লকডাউন করতে আলটিমেটলি আমরাই কিন্তু সাফার করছি সবথেকে হাই। তোমার ব্যবসার ক্ষতি হচ্ছে, আমার ছবির ছবি পাচ্ছি না, মানে ছবি কম হয়ে যাচ্ছে, কত হবে জানি না, মানে আমরাই কিন্তু এফেক্টেড হচ্ছি সবথেকে বেশি। এবার ব্যাপারটা হচ্ছে যে অরিজিতের একটা ভালো কথা বলেছেন অরিজিৎ দা, আমি একটা পয়েন্ট আরো অ্যাড করছি ওনার সঙ্গে একমত আমি। আমাদের গভর্নমেন্টের উচিত ছিল রাতে লকডাউন ঘোষণা না করে, অর্থাৎ 22 তারিখ রাত থেকে ঘোষণা না করে অ্যাটলিস্ট 4 দিন দেওয়া, যে আপনাদের লকডাউন ঘোষণা করা হবে, আপনি আপনাদের যা যা দরকার আপনারা তুলে রেখে দিন, এক। আর 2 নম্বর হচ্ছে যা মাইগ্রেন্ট, সবচেয়ে বড় প্রবলেম যে মাইগ্রেন্ট ওয়ার্কার্স, মাইগ্রেন্ট লেবারস, রাইট, পরিযায়ী শ্রমিক, কারণ তারা যে রেগুলার ঢুকছে আমাদের এখানে পুরো শেষ করে দিচ্ছে। আলটিমেটলি তাদেরকে সবাইকে ফিরিয়ে আনলো, আলটিমেটলি তারা 3 মাস কোনো কিছু না খেতে পেয়ে মারা যাচ্ছিল, তাদেরকে আলটিমেটলি ফিরিয়ে আনা হলো, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু এসে এখন এখানে আরো বেশি ছড়াবে। সো বেসিক্যালি আমি সেই জন্য প্রথমেই বক্তব্যটা শুরু করেছিলাম, উই আর রাইট নাও ইন আ ভেরি ক্লাসিক catch-22 সিচুয়েশন। মানে আমরা আগে যেখানে ছিলাম এখন বরঞ্চ আরো বেশি গাড্ডায়, ইকোনমিক্যালি পুরো ধ্বংস হয়ে গিয়ে প্রচুর কোটি কোটি লোকের চাকরি গিয়ে এমন একটা স্টেটে আমরা এখন, গভর্নমেন্ট বলছে ভাই আমি এখন জানি না, তোমরা তোমাদের নিজের অনুযায়ী বুঝে এবার দেখো, করোনা নিয়ে বাঁচতে হবে, তোমরা এবার নিজের অনুযায়ী বেরো, করোনাকে কোলবালিশের মতো নিয়ে শুতে হবে, এটাও বলেছে। এইখানে আমি কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্ট প্রচুর চেষ্টা করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট হয়তো চেষ্টা করছে, তাদের কাছে ব্যাপারটা নতুন, এটা তাদের কাছে কোনো রকম এটা কোনো হ্যান্ডবুক ছিল না, কোনো এসওপি তাদের কাছে ছিল না যে হোয়াট টু ফলো, এটা মেনে নিচ্ছি। আচ্ছা আমি আরেকটা পয়েন্ট অরিজিৎ দাকে বলবো যে জিএসটি তে যদি তোমাদেরকে একটু ব্যবসাদারদেরকে যদি রিলিফ দেওয়া হয়, অয়নকেও সেম পয়েন্ট বলবো, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আমি অ্যানালিটিক্যালি আর ক্রোনোলজিক্যালি পয়েন্টটায় আসবো, মানে ইফ ইউ অ্যালাউ মি, আমাকে যদি 5 মিনিট ইফ ইউ অ্যালাউ মি, আমি কিছু পয়েন্ট যেটা বলছিলাম। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে প্যাকেজটা প্রথম কথাই এই যে 20 লাখ কোটি প্যাকেজটা দেওয়া হলো, এবার হুএভার ইজ এলিজেবল আর কিংবা আমাদের ক্যাশ ক্রেডিটে 30% পর্যন্ত আমরা লোন নিতে পারি, লোনটা আমাদের শোধ দিতে হবে। এবার লোন অলওয়েজ হ্যাজ আ মিড টার্ম অ্যান্ড আ লং টার্ম এফেক্ট, ইট নেভার হ্যাজ আ শর্ট টার্ম এফেক্ট, ইট উইল নেভার হেল্প ইন ইনক্রিজিং দ্য কনজাম্পশন ইন দি শর্ট টার্ম। মানে যাদেরকে আরো বেশি, এখন তো টার্মিনেশন বরঞ্চ যদি 25 কোটি টার্মিনেট হয়ে থাকে, আমরা দেখতে পাবো হয়তো আগামী 1 মাসের মধ্যে হয়তো 30 কোটি টার্মিনেট হয়ে গেছে। ক্যান ইউ হিয়ার মি?
যেমনি আনন্দবাজার পত্রিকা 370 জনকে টার্মিনেট করেছে, 1400 লোককে টার্মিনেট করেছে। উবার তারাও 1000 লোকের উপর টার্মিনেট করেছে। সুইগি, জোম্যাটো, ইন্ডিয়া টুডে গ্রুপ, টাইমস অফ ইন্ডিয়ার মতো গ্রুপ তাদের ম্যাগাজিন সেকশন পুরো এন্টায়ারলি বন্ধ করে দিয়েছে। এবার ওভারসিজেও যদি আমরা কথা বলি, ইভেন কোম্পানি লাইক বোয়িং, কোম্পানি লাইক WeWork, ShareChat, everybody is terminating employees, ঠিক আছে? এবার এইখানে আমরা শুধু আমাদের নিজেদের ব্যাপারটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে এন্টায়ার কান্ট্রি এবং এন্টায়ার ওয়ার্ল্ডের কি সিচুয়েশন, বিকজ আনফর্চুনেটলি ফর আস এখনো পর্যন্ত উই আর ডিপেন্ডেন্ট অন দি ওয়ার্ল্ড ইকোনমি, ঠিক আছে? ইন্ডিয়ান ইকোনমি ইজ ভেরি ভেরি স্ট্রং, বাট উই আর ইনফ্লুয়েন্সড বাই দি ওয়ার্ল্ড ইকোনমি। এবার one bad thing is happening right now, which is the most worrying factor for all Indians, economy wise or everything, মানে for our long term India, মানে ইন্ডিয়া বাঁচলেই আমি বিশ্বাস করি যে আগে অ্যাজ অ্যান ইন্ডিয়া যদি আমরা বাঁচি তাহলে আমরা সবাই ইন্ডিয়ার মধ্যে বাঁচবো। একদম দামি কথা, সবাই ইন্টারকানেক্টেড। হ্যাঁ, সবাই ইন্টারকানেক্টেড। হ্যাঁ, মানে there is nothing called I এখানে। মানে এটা কিন্তু অরিজিৎ দা একটা সলিউশনও বললো, ইনডাইরেক্টলি বলতে একটা সলিউশন বললো, সবাইকে কিন্তু সবার পাশেও দাঁড়াতে হবে এই মুহূর্তে। সবাই পাশে দাঁড়াতে হবে। করোনা শিখিয়েছে, মানে আপনি বাঁচলে বাপের নাম কথাটা কিন্তু উঠে গেছে। কোন ইন্ডাস্ট্রি যদি ভাবে আমি শুধু একা করব, অরিজিৎ দা ভাববে, সন্দীপকেও ভাবতে হবে, সন্দীপকে অরিজিৎ দার কথা ভাবতে হবে, আবার অয়ন চট্টোপাধ্যায়ের কথা সবাইকে ভাবতে হবে, তাহলেই বাঁচতে পারবে। এবার সত্যি the problem over here is that it is either a top down model or a down top model, মানে এই যে কথাটা আমরা বলছি, মানে গভর্নমেন্ট যদি আমাদেরকে দেখে অ্যাজ অ্যান এমপ্লয়ার, আমরা তখন অটোমেটিক্যালি ইন্টার্ন আমাদের সাবঅর্ডিনেটকে আমরাও বলবো যে না ঠিক আছে, আমি কাউকে টার্মিনেট করবো না, আমিও সবাইকে মেনটেন করবো। এবার গভর্নমেন্টের এবার গভর্নমেন্টকে আমাদের কি দেখছে, এবার যখন দেখছে গভর্নমেন্ট দেখছে না, এবার গভর্নমেন্ট তো তবুও একটা অংশ, গভর্নমেন্টের যেমনি LIC, হ্যাঁ, LIC ইজ আ সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, হ্যাঁ, আমাদের একটা বড় চাঙ্ক অফ মানি পার মান্থ, মানে আমি অয়নের কাছে যাব। অয়ন একটু জট ডাউন করে রাখ, অরিজিৎ দার যে পয়েন্টগুলোতে তুই আসতে চাইছিস তুই জট ডাউন করে রাখ, অয়ন অরিজিৎ দা বলে নিক, তারপর আমি তোর কাছে আসছি। অরিজিৎ দা প্লিজ কন্টিনিউ। এবার ব্যাপারটা হচ্ছে যে LIC কিন্তু সবকিছু এন্টার ইন্ডাস্ট্রি সবাইকে মেল পাঠিয়ে দিয়েছে যে আমরা আর কন্টিনিউ করব না। এবার সেটা স্যাম স্টিলও একই জিনিস করেছে। এবার স্যাম স্টিলকে তবুও ঠিক আছে, প্রাইভেট অর্গানাইজেশন এন্টার ইন্ডাস্ট্রি, এন্টার আউটডোর ইন্ডাস্ট্রিকে মেল পাঠিয়ে দিয়েছে যে কোনো জায়গায় কোনো অ্যাক্টিভিটি ওরা এই বছর সারা বছর করবে না, ঠিক আছে? কিন্তু গভর্নমেন্টে যদি গভর্নমেন্ট অর্গানাইজেশন একই জিনিস করে, এবার যদি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের আমাদের 35 to 40% অফ আওয়ার বাজেট ইজ ডিপেন্ডেন্ট অন দ্যাট। এবার আমি যদি সেই বাজেটটা না পাই, কিংবা আমার যদি বাকি অ্যাসোসিয়েট কোম্পানিজরা ইন্ডাস্ট্রিতে, আমার আউটডোরে কিংবা ইলেকট্রনিক্স মিডিয়াতে সেই বাজেটটা যদি না পায়, অটোমেটিক্যালি তখন উই উইল সি লট অফ আদার টার্মিনেশনস হ্যাপেনিং অল অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি। কারণ আমি এই পয়েন্টটা একটু হাইলাইট করব, অরিজিৎ দা একটা খুব দামি পয়েন্ট বলেছে যে যদি মালিক না বাঁচে, যে মেইন ওনার, তাহলে সে তার স্টাফদেরকে বাঁচাবে কিভাবে? সে তো তার বাড়ির টাকা দিয়ে, সেভিংস দিয়ে তো সে তো সবকিছু করতে পারবে না। আর ওয়ার্কিং ক্যাপিটাল এখন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু খুব খারাপ অবস্থায়। অরিজিৎ দার পয়েন্টেও সেটা কিন্তু হাইলাইটেড হলো। অরিজিৎ দা প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, এবার একটা ব্যাপার হচ্ছে যে এই যে মানি ফ্লোটা, যেমনি এখন ইট ইজ অ্যান এক্সকিউজ ফর আ কোম্পানি নট টু পে, এমনি তো আমাদের ইন্ডাস্ট্রিতে 4 থেকে 6 মাস ওয়াজ দ্য পেমেন্ট টার্মস, মানে বকলমে, যদিও 60 ডেজ লেখা থাকে, একমাত্র গভর্নমেন্ট ছাড়া LIC কিংবা আমাদের স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশন কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন ছাড়া কেউ 30 ডেজে পেমেন্ট দেয় না, সবাই 90 days to 180 days or even 1 year। এবার এখন তো তাদের কাছে আরো বেশি সুযোগ এসে গেল নট টু পে টু এনি ভেন্ডার্স। এবার লকডাউন হয়েছে, করোনা হয়েছে, আমরা এখন পেমেন্ট করতে পারছি না, আমাদের কিছু নেই, এটা অজুহাত পেয়ে গেছে সবাই। এবার ফার্স্ট অফ অল তো হচ্ছে বিজনেস দিচ্ছে না,
সেকেন্ড অফ অল হচ্ছে পেমেন্ট দিচ্ছে না, তাহলে অটোমেটিক্যালি, এবং থার্ড হচ্ছে যেটা প্রকৃতি আমাদের করে গেল অ্যাপার্ট ফ্রম কোভিড-19, যেটা হচ্ছে আমফানে প্রচুর ডিস্ট্রাকশন হয়েছে। হ্যাঁ, প্রচুর ডিস্ট্রাকশন হয়েছে। এবার সেইটা না, তুমি যেহেতু কলকাতায় থাকো, আমি সেজন্য বলবো যে আমাদের কিন্তু নেচার, আমাদের গাছ কিন্তু প্রচুর পড়ে গেছে। যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমি দেখেছি সামনে গাছ পুঁতবে, প্রচুর গাছের প্ল্যান হয়েছে। কালকেই আমরা একটা প্রেস কনফারেন্স কভার করলাম, যেখানে কনজিউমার অ্যাফেয়ার্স এর মন্ত্রী শ্রী সাধন পান্ডে পুরো এন্টায়ার এয়ারটেল থেকে ভোডাফোন থেকে সবাইকে ডেকে নিয়ে রীতিমতো প্রেসের সামনে ধমক দিয়ে, ভাই ইউ হ্যাভ টু, সবাই কমপ্লেন করছে তোমাদের সার্ভিস খারাপ, ওরাও হাত জোর করে আমরা কি করবো জোর আমরা চেষ্টা করছি। এবার আজকে যে আমাদের কমিউনিকেশন ব্রেক হয়ে যাচ্ছে, কিংবা আরেকজন যিনি আমাদের বিশিষ্ট গেস্ট জয়েন করা ছিল উনি জয়েন করতে পারলেন না, কিংবা আমাদের কমিউনিকেশন ব্রেক হয়ে যাচ্ছে, ইট ইজ অল দি ইম্প্যাক্ট। বিকজ এবার যদি ভোডাফোন বলছে আমার কাছে টাকা কোথায় আছে, আমি এত ইনফ্রাস্ট্রাকচারে আরো স্পেন্ড করবো, so ultimately we are in a very very cash-heavy situation. we are কিন্তু তুমি খুব ভালো একটা পয়েন্ট বললে যে এয়ারটেল আর ভোডাফোন এখন সবাই ওই জন্য জিও নিতে চলে গেছে, মানে ভোডাফোনটা পুরোটা জিওতে কনভার্টেড হয়ে যাচ্ছে, কারণ বলছে জিওটা কোনো মতে চলছে। এবার শোনো, এবার লাস্ট 4 মাস ধরে আমি কমসে কম 4 বার পোর্টিং করার চেষ্টা করেছি আমাদের 100 খানার উপর কানেকশন ভোডাফোন টু জিও, আমি 4 বার সই করে আমার লোক জিও থেকে এসে পোর্টিং করার জন্য, কিন্তু প্রতিবারই ট্রাই থেকে কিছু না কিছু এক্সকিউজে সে পোর্টিংটা কিন্তু হতে দিচ্ছে না। ঠিক আছে, এখনো পর্যন্ত করতে পারি। তোমার কথাটাই একদম ঠিক। আমি এবার অয়নের কাছে যাব। অয়ন অনেকগুলো পয়েন্ট ওই সময় হাইলাইট করতে চেয়েছিল, অয়ন আশা করি জট ডাউন করেছে অরিজিৎদার পয়েন্টেই। প্লিজ সে অয়ন চট্টোপাধ্যায়। হ্যাঁ, অরিজিতের যে টার্মিনেশনের কথাটা বললেন সেই কথাটা আমি প্রথমেই বলেছি যে টার্মিনেশন জিনিসটাকে নিয়েও আমাদের কিন্তু প্রবলেম ফেস করতে হচ্ছে, যে কারণে আমাদের কোম্পানির যে ম্যানেজিং ডাইরেক্টর উনি হাত জোর করে সিএম কে বলেছেন যে দেখুন আমাদের পক্ষে এতগুলো লোককে কন্টিনিউ করানো সম্ভব নয়, যদি না কোনো রকম গভর্নমেন্ট ফিনান্সিয়াল ইনিশিয়েটিভ নেয় বা কোনো রকম সাবসিডিজ না দেয়। সেখানে কি আছে, জিএসটি আছে বা অন্যান্য যেখান থেকে আছে গভর্নমেন্ট যেখানে ইনভলভমেন্ট রয়েছে, সেইগুলো যদি না কমায় বা কোনো ছাড় না দেয়, অতগুলো লোককে মেনটেন করা সম্ভব নয়। আলটিমেটলি কেউ জিএসটি ছাড়ের ব্যাপারটা কেন্দ্র সরকারের যায়, জিএসটি ছাড়ের ব্যাপারটা কেন্দ্র সরকারের যায়। আর যেটা তুই বলছিস ইকোনমি বুস্টিং, মানে প্রত্যেকটা কোম্পানিতে কিছু ইকোনমি বুস্টিং, তো সেই জায়গাটাতে আমাদের রাজ্যে যে টাকাটা কেন্দ্র সরকার দেওয়া হয়েছিল সেটা কিন্তু কিছুদিন আগে নিউজও হয়েছে যে কত হাজার কোটি টাকা অলরেডি সেটা আমাদের মুখ্যমন্ত্রী সেটা উনি কিন্তু যেখানে সাউথ 24 পরগনাতে ঘর বাড়ি ভেঙে গেছে সেখানে কিন্তু বাড়ি তৈরি করার জন্য দিয়েছে ডিউ টু আমফান সাইক্লোন, সেটা হয়েছে। আরেকটা ব্যাপারও যদি এই পয়েন্টটা হাইলাইট করা হয় যেটা তোর ম্যানেজিং ডিরেক্টর বলেছে, আমার মনে হয় সেখানটাতেও কিছু হয়তো ইকোনমি বুস্টিং এর ব্যাপারটা আমাদের স্টেট গভর্নমেন্ট অবশ্যই দেখবে, কিন্তু কেন্দ্রকে কিন্তু ওই প্যাকেজ লোন নয়, কেন্দ্রকে কিন্তু প্যাকেজ লোন নয়, একটু ইকোনমি বুস্টিং এর দিকে নজর দিতে হবে, কারণ নত বিজনেসম্যানরা কিন্তু সার্ভাইভ করতে পারবে না, এটা বুঝতে হবে। সন্দীপ, এই কথাটা আমি বলছি যে গভর্নমেন্টকে বোথ সেন্ট্রাল এন্ড স্টেট গভর্নমেন্টকে একটা ইনিশিয়েটিভ না নিলে এত বড় ইন্ডাস্ট্রিকে ধরে রাখা সম্ভব নয়। এক, 2 নম্বর যেটা আমফান কিনে হচ্ছে, এই যে আমফান হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের প্রবাদ বাক্য আছে, এক রামের রক্ষে নেই সুগ্রীব তার দোষও। এই কোভিড-19 কিনে বাংলা একদম জেরবা, এরপর বাংলার বুকে কফিনের পেরে পোতার মতো কাজ করলো এই আমফান। এই আমফান আমরা দেখেছি আমাদের জীবদ্দশায় এর চেয়ে বড় ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ কখনো আসেনি। এবং যেটা সেদিন বলি, যেদিন আমফান হওয়ার কথা ছিল বা আমফানটা হয়ে গেছে আমাদের কলকাতায়, সেদিন আবার আমার এই লাইভ শোটা করার কথা ছিল। অরিজিৎদা আমাকে বলেছিল যে সন্দীপ ওই সময় কিন্তু আমফান হবে, আলটিমেটলি করতে পারিনি, আমাদের নেটওয়ার্ক উড়ে যেত অবশ্যই, তো আমি ওটা চিন্তা করলেও ভয় লাগে। এটা হচ্ছে এখানে যে দুটো আমফানের যাওয়াতে দুটো প্রবলেম হচ্ছে, একটা হচ্ছে পুরো গাছ স্পেশালি বট গাছগুলো উপরে পড়েছে, দ্বিতীয়ত সবচেয়ে বড় হচ্ছে প্রপার্টি লস। আমি সুন্দরবন সাইডের বাদ দিয়ে বলছি, আমি কলকাতার মধ্যে বলছি, যেহেতু আমার এখানে প্রচুর আমাদের লস গেছে, ব্যক্তিগত আমাদের এস্টেটের লস গেছে, গাছ পড়ে গিয়ে মন্দির তছনছ করে দিয়েছে, এবং প্রচুর গাড়ি মাথায় রাখতে হবে, এই ঝড়ে প্রচুর গাড়ি ক্ষতি হয়েছে, বিভিন্ন রেঞ্জের গাড়ি, যেসব গাড়িগুলো অনেক সময় হয়েছে গাড়ি দেখেছি
বাড়ির ওপর ভেঙে পড়ে, অ্যাডভেস্টে ভেঙে, যেখানে গ্যারেজ ছিল গাড়ির ওপর পড়ে গাড়ি তছনছ। এখানে সবচেয়ে বড় ইন্স্যুরেন্স কোম্পানিকে ভাবতে হবে, ইন্স্যুরেন্স কোম্পানিকে এই সময় সবচেয়ে বড় জিনিস ফেস করতে হচ্ছে, কারণ এতগুলো গাড়ি ইন্স্যুরেন্স, সবগুলো গাড়ি ইন্স্যুরেন্স করা আছে, বাড়ি কিছু করা আছে, জিনিসপত্র করা আছে। এইখানে ইন্স্যুরেন্স কোম্পানি কতখানি কি করছে না করছে সেটা কিন্তু উল্লেখযোগ্য বিষয়। আমি আরেকটা পয়েন্ট হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে করোনার যারা মেডিক্লেম যাদের আছে, আশা করি মেডিক্লেম সম্পর্কে সবাই জানে, যারা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের কিন্তু হিউজ বিলিং হচ্ছে। সেটাও কিন্তু কোনো মেডিক্লেম কোম্পানি বলছে আমরা করোনাকে ধরবো না মেডিক্লেমের মধ্যে। তো সেটা কিন্তু একটা খুব বড় একটা কোয়েশ্চেন মার্ক, কারণ যারা মেডিক্লেম দিয়ে এসেছে আর আজকে যাদের হাতে ওই একটা বড় বিলের রিসিপ্ট ধরানো হবে তারা কি করবে? কারণ আজকে অনেকজন মানুষ কিন্তু মেডিক্লেমের উপরে ডিপেন্ডেন্ট। তারা বলে আমি মাস গেলে এই টাকাটা দেই বা বছরে এই টাকাটা দেই, যে আমি এত লক্ষ টাকা বা এত সামথিং অ্যামাউন্ট পাবো আমার যখন ইমার্জেন্সি সার্ভিসে আসবে। আর যদি আজকে মেডিক্লেম কোম্পানি, যেটা তুইও বললি, যে যদি অন করে দেয় যে আমরা করোনাতে দেবো, তাহলে তো মানে মেডিক্লেম কোম্পানি দেউলিয়া হয়ে যাবে, কারণ এত করোনার রেট বাড়ছে। তো বোথ সাইডে কিন্তু আমরা একটা বড় কোয়েশ্চেন মার্কের জায়গায় পৌঁছেছি। আরেকটা আমি পয়েন্ট হাইলাইট করবো অয়ন এবং অরিজিৎদার কথায়, নেচার কমফর্টস। আমাদের কিন্তু নেচারকে, প্রকৃতিকে ভালোবাসতে হবে। আমাদের কিন্তু গাছকে আরো বেশি গাছ পোতা, প্লান্টেশন, এগুলোর দিকে যেতে হবে। কারণ আমি একটা পয়েন্ট হাইলাইট এখানে, সেটা হচ্ছে গাছ যদি আমরা না পুঁতি, আমার কিছু ব্যক্তিগত সার্কিটে বন্ধু বান্ধব যারা রিসার্চ ওয়ার্ক করে তারা আমাকে বলেছে আজ থেকে আর মোটামুটি কিছু বছরের মধ্যে, যেমন ভাবে বিল গেটস বলে গেছিল না যে একটা কোনো মহামারী আসবে, আমরা কেউ শুনিনি, আমরা বলেছি গেটস ভাট বকছে। তো করোনা হওয়ার পরে আমরা বুঝতে পারছি, সেইভাবে কিন্তু কিছু রিসার্চ ওয়ার্কাররা বলেছে যে গাছ যদি আমরা না পড়ি, আমি 4টে জায়গার নাম বলছি, ঢাকা, কলকাতা, চেন্নাই, বম্বে, এই 4টে জায়গা কিন্তু ম্যাপ থেকে চলে যাবে। বাংলা কথা বলে রাখলাম, এটা কিন্তু গাছ পোতাটা খুব দরকার। আমাদের এখানে একটা টেন্ডেন্সি আছে, যদিও আমি জানি অরিজিৎদা, অয়ন, আমরা যথেষ্ট সচেতন, আমরা সবাই চেষ্টা করি গাছ পোতার, কিন্তু এখানে কিছু মানুষ আছে সবার একটা টেন্ডেন্সি, গাছ কাটবো কিন্তু ভালো অক্সিজেন নেবো, ওয়াটার পলিউট করবো বাট ভালো মাছ খাবো। তো সেটা তো হয় না। মানুষকে কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে এগুলো নেচারকেও, প্রকৃতিকেও ভালোবাসতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, প্রকৃতিটা কিন্তু সবার, এটা কিন্তু বুঝতে হবে। আজকে যেমন আমরা আছি, করোনাতে লকডাউনে কিন্তু এটা বুঝিয়ে দিয়ে গেছে সবাইকে যে প্রকৃতিটা কিন্তু সবার জায়গা। যেখানে আমাদের একটা জায়গা আছে, সেভাবে কিন্তু একটা যে কুকুর আছে তারও কিন্তু জায়গা আছে, যে একটা জীব আছে তারও কিন্তু জায়গা আছে, পাখি, সবকিছুর একটা জায়গা আছে। আজকে কিন্তু আরেকটা দিক ভালো হয়েছে করোনার জন্য, আমি বলবো নেচার কিন্তু পিউরিফাইড হয়ে গেছে, আমরা ভালো অক্সিজেন পাচ্ছি, আমাদের ওয়াটার পিউরিফাইড হয়ে গেছে। তো আমি বলবো এই কারফিউটা, যেটা অরিজিৎ দা একটু আগে বলছিল, কারফিউ যদি মাসে অন্তত না 4 মাসে 2 দিন যদি কারফিউ হয় না, আমাদের কিন্তু এই সাইকেলটা খুব ভালো হবে। কারফিউ, নট লকডাউন, ওই 50% লোক বেরিয়ে যাবে তাতে না, কারফিউ করতে হবে। তাহলে যদি স্টেট গভর্নমেন্ট এটা ইনিশিয়েটিভ নেয় বা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, আমি বলবো এটা কিন্তু নেচারের জন্য খুব ভালো একটা জায়গা হবে। আমি আরেকটা পয়েন্ট অয়নের কাছে অরিজিতের কাছে জিজ্ঞাসা করবো, আমি অয়নের কাছেই জিজ্ঞাসা করছি যে এন্টারপ্রেনারশিপ, কালকে এন্টারপ্রেনারশিপটা কি মেইন জায়গায় হয়ে যাবে? লোকেরা কি ভাববে যে আমার 2-3টে আরো অল্টারনেটিভ বিজনেস রাখাটা দরকার? এটা কি মনে হবে পরবর্তীকালে? কারণ একটা বিজনেস লস খেলে আরো 2টো থেকে সেটাকে আমি তুলতে পারবো। অবশ্যই সেই বিজনেসটার সম্পর্কে আইডিয়া থাকতে হবে, তো লোকদের মাথায় কি সেটা থাকবে? এটা কি অরিজিৎদার জন্য প্রশ্ন, কিন্তু আগে অয়নকে জিজ্ঞাসা করছি, দেন অরিজিৎদার কাছে যাবো। আমার মনে হয় এটা খুব ভালো কথা বলেছি সন্দীপ। এই যে এখন যে অল্টারনেট ইনকাম, এই জিনিসটা অনেক বছর ধরে মানুষ ভেবে এসছে, যেটা আগে লোকে বলতো সাইড বিজনেস বলে, এখন মানুষ আরো বেশি করে দেখবে, এবং স্পেশালি এখন লোকে দেখবে অনলাইন বিজনেস গুলো বা ডিজিটাল মার্কেটিং। এখন কিন্তু আমরা ইনফ্যাক্ট এটা হয়তো সবাই জানি এখন, যে কেউ আমরা হয়তো দোকানে গিয়ে বা শপিং মলে গিয়ে শপিং করবো না, আমরা অনলাইনে শপিং করবো, বা আমরা কোনো ইয়োগা ক্লাস যাবো না, আমরা অনলাইনে ইয়োগা ক্লাস করবো, বা কোনো ক্লাস, সব রকম ক্লাসই এখন অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। এবং যেহেতু এখন সবচেয়ে বড় নতুন চ্যালেঞ্জ ছিল এডুকেশন ডিপার্টমেন্টে, যে ই লার্নিং, যেটা আমরা শুনতাম কখনো দেখতাম না, এখন কিন্তু সমস্ত স্কুল কলেজে ই লার্নিং শুরু করে দিচ্ছে, যে ঘরে বসে স্কুলে পড়াটা বা কলেজে পড়াটা করা যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে
যাদের মনে হয়েছে যে আমাদের এই ব্যবসা করার ইচ্ছা রয়েছে, এই আমাদের স্বল্প সংখ্যক পুঁজি, বেশি সংখ্যক পুঁজি না থাকার জন্য অনেকে যে ব্যবসাগুলো ভাবতে পারেনি, এখন কিন্তু তারা অনলাইনে ব্যবসাগুলো কিনে ভাবছে। যেটা আমি তোকে বললাম যে পিআর অ্যান্ড ব্র্যান্ডের জায়গা থেকে, আমাদের পিআর এর জায়গা থেকে অনেকটা বেশি প্রবলেম ফেস করতে হচ্ছে যারা ইভেন্ট অর্গানাইজ করে বা ইভেন্ট কিউরেটর, কারণ টাকা নেই, টাকা না থাকলে কিছু হবে না। বাট যেটা হচ্ছে ব্র্যান্ডিং টা কিন্তু এখন লোকে নতুন করে ভাবছে, কি ব্র্যান্ডিং ভাবছে যে ডিজিটাল মিডিয়া ইম্পর্টেন্ট, ডিজিটাল মিডিয়া ব্র্যান্ডিং, ডিজিটাল মিডিয়াতে কিভাবে লোকের কাছে পৌঁছতে পারবো। কারণ এখন লোকে ঘরে কেউ বেরোচ্ছে না, লকডাউনের যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে ফোনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম করছে। তো এই ডিজিটাল মিডিয়ার মাধ্যমে এই একমাত্র মাধ্যম আছে এখন, অ্যাডভার্টাইজিং ছাড়া, টিভিতে হোর্ডিং অ্যাডভার্টাইজিং ছাড়া এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টটাকে আরো 10 জনের কাছে পৌঁছে দিতে পারি। এই কারণে আমরা বারবার করে আমাদের এগুলোকে বলছি। ভালো একটা পয়েন্ট অয়ন হাইলাইট করলো যে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টটাকে 10 জনের কাছে পৌঁছে দিতে পারি ডিজিটাল মিডিয়াম, মানে আমরা পাবলিসিটি করলে। খুব ভালো পয়েন্ট হাইলাইট করলাম। একটু অরিজিৎদার কাছে যাবো। অরিজিৎদার কাছে যাবো। আমি আসছি। কিন্তু প্রচুর লোক যারা রয়েছে, যারা ডিজিটাল মিডিয়াতে যা কাজ করে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসেবে যা কাজ করে, এই ধরনের প্রচুর লোকের চাহিদা তৈরি হবে। রাইট, এখানে কিন্তু কাজ তৈরি হচ্ছে না। আমি আরেকটা পজিটিভ সাইড হাইলাইট করব, যেমন অয়ন বললো এটাতে চাকরি তৈরি হবে, কিছুই শেষ হয় না। আমরা কিন্তু খবর পেয়েছি চায়না থেকে বহু কোম্পানি ইন্ডিয়া এবং ঢাকা এবং চারিদিকে আসছে, শিফট করছে। তো সেখানে কিন্তু মানে আমাদের এখানে যেমন আনএমপ্লয়মেন্ট হচ্ছে, একটু যদি আমরা এখন মানিটাকে কনজার্ভ করে বা যে করে হোক চালিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ভালো দিন আসছে। আমরা কিন্তু মনে করতে পারি যে কালকে সেই সমস্ত কোম্পানি এলে এই সমস্ত যারা ছেলেপিলে আছে তারা কিন্তু সেখানে চাকরি পেতে পারে। তো অরিজিৎদার কাছে আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো, যে এন্টারপ্রেনারশিপটার দিকে কি মানুষ এবারে, ব্যবসাদাররা এবারে সবাই কি বেশি কনসেন্ট্রেট করবে? মানে সবাই কি ভাববে যে আমার 2-3টে আরো ব্যবসা থাকলে, বা অন্তত 3টে ব্যবসা থাকলে, একটা ব্যবসা যদি আমার লসের দিকেও যায় এই সমস্ত সময়ের জন্য, আমি দুটোকে দিয়ে সেই ব্যবসার গাড়িটা টানতে পারবো? এটা কি মনে হয়? আরেকটা আমি পয়েন্ট বলবো যে এই যে পজিটিভ সাইডটা, যেটা আমি এখানে একটু আলো দিলাম, একটু লাইট ফেললাম, যে পজিটিভ সাইডটাতে, সেই সাইডটাতে কি বলবে যে একটা দিক যেমন বন্ধ হচ্ছে, কালকে কি আরেকটা দিকও খুলছে? মানুষ কি শুধু একটু সফটওয়্যারটাকে আপডেট করে নিতে পারলেই, মানুষ অপরচুনিটিটাকে গ্রিপ করতে পারলেই মানুষ আবার এগিয়ে যেতে পারবে বলে মনে হয়? অরিজিৎ দত্ত। এবার যেটা আমি একটু আগে শেষ করেছিলাম আমার বক্তব্যটা, যে উই হ্যাভ টু লুক অ্যাট দি বিগার পিকচার, নট অনলি ইন্ডিয়া। এবার ইয়োর কোয়েশ্চেনে আমি ওখান থেকে শুরুটা করব, যে ফার্স্ট অফ অল আমরা জানি যে দেয়ার আর 2 সুপার পাওয়ার, ওয়ান ওয়াজ অর ইজ স্টিল নাও ইউএসএ অ্যান্ড চায়না। এবার উই অল নো, মানে এটা এখন কমন কনসেনসাস যে চায়না থেকেই এইটা হয়তো বায়োলজিক্যাল ওয়েপন, এই যে কোভিড-19টা হয়তো মোস্ট প্রবাবলি ওয়াজ আ বায়োলজিক্যাল ওয়েপন, বাট দে ডিডন্ট ওয়ান্টেড ইট টু হ্যাপেন রাইট নাও। There is a story behind it, we don't want to get into that, but এটা চায়না থেকেই এটা হয়েছে। এবার সেখান থেকে ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি চারিদিকে এবার ইউএসএ তে অনেক রকম ইরাটিক ডিসিশনের জন্য লাস্ট 2-3 মাসের পরে এবার চায়না থেকে কি করলো, কিছু কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস হয়েছে মে থেকে। যেমনি চায়নায় ফার্স্ট টাইম সুইফট থেকে, মানে আমাদের ওয়ার্ল্ডে যত ট্রানজাকশন হতো, মানে কান্ট্রি ইন্ট্রা কান্ট্রি, সেটা সুইফট দিয়ে হতো। মানে এটা মানে সে ইউরোপের থেকে হোক, রাশিয়া থেকে হোক, যে কোনো কান্ট্রি থেকে হতো, ইট ওয়াজ অলওয়েজ টু সুইফট। এবার ফ্রম 1st of May চায়না তাদের নিজেদের কারেন্সি থেকে, চায়না এবং রাশিয়া দুজন মিলে একসাথে মিলে প্যারালাল টু সুইফট এখন একটা ট্রানজাকশন মডেল চালু করে দিয়েছে। মানে ইট ইজ নো লঙ্গার ডলার ডিপেন্ডেন্ট ইন অল কেসেস। এবার এটা দেখাতে কি হচ্ছে, ইউরোপেরও অনেক কান্ট্রি তারা তাদের নিজেদের কারেন্সি দিয়ে তারা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন শুরু করে দিয়েছে। এবার এইখান থেকে মানে যেহেতু চায়না কনসিডার্স ইন্ডিয়া অ্যাজ ওয়ান অফ ইটস এনিমি ফর হোয়াট এভার রিজন। এবার লাইক সন্দীপ ইউ হাইলাইটেড দিস পয়েন্ট, যে অনেকে চায়না থেকে যেমনি ইউএসএ কিংবা ইউরোপের 200 খানা কোম্পানি অলরেডি তারা অ্যানাউন্স করে দিয়েছে
that subsequently within this year or 1 year they are going to shift base from China, their factory from China to elsewhere. কিন্তু এইখানে প্রবলেমটা কি হয়ে যাচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে, যে ভিয়েতনাম being a very small country but because of their aggressive governance তাদের ট্যাক্স স্ট্রাকচার এতটাই কম, তারা কিন্তু actually 60% of those companies are shifting base to Vietnam. যদিও ইন্ডিয়ার লেবারটা কম, কিন্তু কিছু সংখ্যক অলরেডি কোম্পানি, যেমনি একটা বড় জুতোর কোম্পানি, they are shifting base to India, to Agra. That is a good news. But the problem is that unless until Indian government এমন ইম্পেটাস এই চায়নাকে দেবে, মানে চাইনিজ এই কোম্পানিকে, মানে ইউএসএ কোম্পানিকে বা বাকি যারা চায়নাতে কাজ করে, কারণ ইন্ডিয়াতে অটোমেটিক্যালি অ্যাজ ইউ রাইটলি পয়েন্টেড আউট যেটা আমাদের এমপ্লয়মেন্ট হবে, আমাদের লেবার চিপ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দে আর লুকিং, দ্য কোম্পানিজ আর লুকিং অ্যাট দ্য প্যাকেজেস। যেমনি ভিয়েতনাম ইজ ভেরি ভেরি প্রম্পট অ্যান্ড ওরা এমন প্যাকেজ দিচ্ছে যে মোস্ট অফ দ্য কোম্পানি 60% অফ দ্য কোম্পানিজ আর অলরেডি ডিসাইডিং তোমার পয়েন্টে হাইলাইট করলে তুমি যে ইন্ডিয়াকেও এমন একটা কিছু লুক্রেটিভ প্যাকেজ দিতে হবে যার জন্য তারা সব কোম্পানিজ already Modi ji is working on it, central government is working on it, and more than 100 companies are negotiating with India as of now. মানে it's not a bad news, it's a very good news. ওইটা আমাকে অ্যাড করে আছে এখানে, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। যখন চায়নাতে যখন এই কোভিড-19 স্প্রেড করছে, যখন এই ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে, আবার সবাই জানি যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বড় হাব চায়নাতে, অল ওভার ওয়ার্ল্ডে যত বড় হাব চায়নাতে। তখন আমাদের ইন্ডিয়াতে একটা অ্যাসাইনমেন্ট আসছিল যে যেহেতু চায়নাতে কোভিড-19 হচ্ছে, ইউহান বন্ধ হয়ে গেছে, একটা অল্টারনেট হিসেবে ওরা ইন্ডিয়াকে চেয়েছিল এবং 1 লক্ষ কোটি টাকার একটা অ্যাসাইনমেন্ট ইন্ডিয়াতে আসছিল টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। আমাদের যে ধরনের যে প্যাকেজ, যেটা কথা হচ্ছে অরিজিৎ বারবার বলছেন যে এই আমাদের কিন্তু প্যাকেজ গভর্নমেন্ট প্রোভাইড করতে পারেনি, কারণ আমাদের এখানে প্রোটেকশন আর এভরিথিং সবকিছু চায়নার চেয়ে বেশি হওয়াতে আমরা কিছু করতে পারলাম না। আশ্চর্যজনক ভাবে এটা খুব সিগনিফিকেন্ট টু নো দ্যাট পাকিস্তান টুক দিস অ্যাসাইনমেন্ট। কি করেছে? সবকিছু ফ্রি করে দিয়েছে, আমার কোনো ডিউটি নেই, এই নেই সেই নেই, পুরো অ্যাসাইনমেন্টটা পাকিস্তান নিল, পাকিস্তান আর বাংলাদেশ মিলে। ভারতবর্ষের শিক্ষিতে কোনো রকম শিকল ছিল না। যেহেতু টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে আমি আছি, আমি এই জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেলাম। পাকিস্তানের মতো দেশ, মনে রাখতে হবে পাকিস্তানের মতো দেশ যেখানে কিছু হোক বলে আমরা ভাবিতে পারি না, তারা কিন্তু এত বড় অ্যাসাইনমেন্টটাকে নিজেরা নিল। আমি এটাতে একটু অরিজিৎটাকে জিজ্ঞাসা করব, অয়নের কথাটাতে শুনে আমিও অবাক হলাম যে পাকিস্তানের মতো দেশ কিভাবে এটা নিতে পারলো, মানে why they have gone to পাকিস্তান লিভিং ইন্ডিয়া, মানে এটা অরিজিৎদাকে একটু জিজ্ঞাসা করব, অরিজিৎদার কি মনে হয়? ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদের এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক, ওয়ার্ল্ড মানে যেটাকে বলে ওয়ার্ল্ড পলিটিক্স, আর একটা হচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিং ইন এশিয়া, মানে যেটা জিওগ্রাফিক্যাল লোকেশন অফ ইন্ডিয়া। এবার আমরা সবাই জানি যে চাইনিজ রেজিম, যেটা জাই জিনপিং, যেটা তার ধরুন হি হ্যাজ আ 10 years model, হি হ্যাজ আ 20 years model, হি হ্যাজ আ 50 years model, even they have a 100 years plan in front of them. They want to capture all the ports of the world, all the ports, মানে they want to rule and they want to own all the ports of the important port. Already Sri Lanka port is totally under China, মানে they own the Sri Lankan port, ঠিক আছে। তার এবং অটোমেটিক্যালি পাকিস্তানেও যে পোর্টটা আছে সেটাতেও কিন্তু চায়না থেকে এতই লোন পাকিস্তানকে দিয়েছে যে পাকিস্তানে কিন্তু দে আর টোটালি ডিপেন্ডেন্ট অ্যান্ড বেসিক্যালি দে আর দ্য স্লেভ অফ, পাতিকতায় যদি বলা যায়, অফ চায়না, রাইট, ঠিক আছে। সুতরাং সেইখানে আমাদের আন্ডার এস্টিমেট করলে চলবে না, কেন পাকিস্তান whatever Pakistan is doing or will do will always get all kind of support from China.
খুব দামি কথা অরিজিৎ দা বললো। আমি অরিজিৎ দাকে আরেকটা পয়েন্ট বলবো যে তোমার কথাটাতেই আর অয়নও বললো যে এন্টারপ্রেনারশিপটা এর পরবর্তীকালে খুব কিন্তু একটা বড় জায়গা নেবে, যেটা তুমিও বললে যে লোকেরা ভাববে যখন সিনারিওটা যখন আবার একটু নরমালের দিকে আসবে। যেটা রয়েছে, আচ্ছা অরিজিৎ দা কিছু একটা বলতে চাইছে, অরিজিৎ দাকে জেনে নিয়েছি, তারপর অয়নের কাছে যাচ্ছি। অরিজিৎ দা বলো। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের এবার চায়না কি করছে, যে চায়না যখন দেখছে যে ইন্ডিয়া একটা জিওগ্রাফিক্যাল লোকেশনাল অ্যাডভান্টেজ হওয়ার পরে, এবং আমরা যেটা খুব রাইটফুলি মানে ব্যান টিকটক ক্যাম্পেইন কিংবা ব্যান চায়না গুডস ক্যাম্পেইন যেটা লঞ্চ হয়েছে, হ্যাঁ, যেটা ইনফ্যাক্ট একটা আজকে পড়ে খুব ভালো লাগলো যে দ্য নাম্বার 1 ট্রেন্ডিং অ্যাপ অফ গুগল রাইট নাও ইজ বয়কট চায়না অ্যাপ। একটা অ্যাপের নামটাই হচ্ছে যে ইরেজ চাইনিজ অ্যাপ, মানে ইফ ইউ ডাউনলোড দ্যাট ইরেজ চাইনিজ অ্যাপ ইন ইউর মোবাইল, অটোমেটিক্যালি মোবাইল উইল ডিলিট অল দ্য অ্যাপস উইচ আর চাইনিজ ওরিয়েন্টেড। এই যে চায়নাতে অলরেডি চায়না প্রেসিডেন্ট, আমরা যারা চাইনিজ বলি, আমরা কিন্তু 99% চাইনিজ মোবাইল ইউজ করছি, সে ভিভো হোক, রেডমি হোক, সেই পয়েন্টে আমি আসছি। ব্যাপারটা হচ্ছে যে চায়না এক্সপোর্টস $100 billion অফ গুডস টু ইন্ডিয়া, 100 billion, যেখানে ইন্ডিয়ান এক্সপোর্ট টু চায়না হচ্ছে 5 billion. So the trade gap is $95 billion in a year, which is humongous. যেমনি ভিভো, ওপো, জিওমি থেকে সব কটা মোবাইল পুরোপুরি চায়না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যদি ইফ ইউ ক্যান স্টার্ট সামওয়্যার, যেমনি অলরেডি এই মাসেই $2 billion এর import from China has been banned by traders in India. Already the movement has started. আর সেই কারণের জন্য আমরা যেটা টেনশনটা দেখতে পাচ্ছি, চায়না ট্রাইং টু ইনভেড থ্রু লাদাখ বর্ডার, মানে যেটা এখন তো লেটেস্ট, মানে ওরা খুব ভালো পয়েন্ট অরিজিৎ দা হাইলাইট করলো আমার শোতে। হি হ্যাজ হাইলাইটেড ওয়ান ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কি বয়কট চায়নাকে আমাদেরকে বয়কট করাটা খুব দরকার, কারণ চায়নার জন্যই কিন্তু আমরা আজকে এই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছি। আর আরেকটা চায়না আমাদের একটা কথা শুন, আজকের দিনে দাঁড়িয়ে, হ্যালো শুনতে পাচ্ছি, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু চাইনিজদের উপরে ডিপেন্ড করে রয়েছি। আজকে আমরা যে টিভি চ্যানেল দেখছি, না আমি বলছি অয়ন, তুই যেটা বলছিস আমি বুঝতে পারছি, আমাদেরকে করতে হবে। এই যে জামার বোতাম, অয়ন বাবু, একটা জিনিস হচ্ছে টিকটক from being the most popular video sharing ad in India within 1 month, আমরা সব ইন্ডিয়ানসরা মিলে টিকটকের অ্যান্টি ক্যাম্পেইন চালিয়ে রাইট নাও টিকটকের মানে রেটিং হ্যাজ ফলেন ডাউন লেস দ্যান 1. এখন এভরিবডি ইজ ভালো একটা পয়েন্ট বলেছে, মানে everybody is unstalling and everybody, yeah, আমার মনে হয় ভালো বলতে আমরা ইমিডিয়েটলি যেগুলোকে আমরা বয়কট করতে পারি, যেমন টিকটক রয়েছে বা এই ধরনের অ্যাপগুলো রয়েছে, আমরা বয়কট করছি, খুব ভালো। বাট আমি খুব অবাক হচ্ছি এই কথাটা বলতে, যে এই যে আমাদের জামার বোতাম বা প্যান্টের চেন, এই বোতামটু তৈরি হয়েছে চায়নাতে, কারণ আমাদের এই দেশে দাঁড়িয়ে এখন যে বোতাম আছে তার ম্যানুফ্যাকচারিং কস্ট অনেকটা বেশি। তো সেই কারণে একটা ব্যাপার আমাদের বুঝতে হবে এখানে, মানে you will all agree, ultimately we are making China government richer, and if we are making Chinese government richer, I have personally no problem যে একটা লিবারাল কান্ট্রি like a democratic country like USA becoming the superpower, because তারা আলটিমেটলি গোড়ায় মারবে না, কিন্তু চায়না কিন্তু আলটিমেটলি কখন যে গোড়ায় মেরে দেবে আমাদের, তাদেরকে যদি বাড়তে দেওয়া হয়, গোড়াটা উপরে ফেলে দেবে, মানে গোড়ায় মারবে না, গোড়াটা উপরেই ফেলে দেবে, মানে গাছ যেমন পড়ে গেছে ঠিক এরকমই হবে।
অরিজিৎদার সাথে সহমত। আমি আরেকটা প্রশ্ন, অয়ন আমাকে একটু প্রশ্নগুলো করতে দে, আমি যেটা করছি। হ্যালো, অয়ন কি আমার কথা শুনতে পাচ্ছে? হ্যাঁ, আমি যেটা প্রশ্নটা এবার অরিজিৎদা অয়ন দুজনের কাছেই করব, যে আগে অরিজিৎদার কাছে একটা পার্সোনাল কোশ্চেন করি, যে আমি শুনেছি যে তুমি ডগ লাভার, তো এই সময় দাঁড়িয়ে কিভাবে মানে ডগদের জন্য তুমি কি কি করছো? আমি জানি তুমি খুবই ভালোবাসো মানে পশু পাখি সবাইকে, কি কি করছো এই সময় দাঁড়িয়ে? আমাদের বাড়ি থেকে 365 দিন ফর দ্য লাস্ট মেনি ইয়ার্স বিবেকানন্দ পার্কে এবং লেকে যতগুলো স্ট্রে ডগস থাকে, আমাদের দুবেলা গিয়ে মানে দুপুরবেলা ভাত মাংস আর বিকেলবেলা বিস্কিট তাদেরকে দেয়া হয়। প্লাস এই চলাকালীন মানে এটা 365 দিনই, এটা 365 ডেজ, 365 ডেজ, গ্রীষ্ম বর্ষা ঝড় আমফানের দিনেও গিয়েও তাদেরকে খাওয়ানো হয়েছে, ঠিক আছে? আমফানের পরের দিনকে গিয়েও তাদেরকে খাওয়ানো হয়েছে, ঠিক আছে? দ্যাট ইজ আ কমিটমেন্ট। সেটার জন্য আমার অলরেডি আমার 4 মাসের পুরো রেশন তুলে রাখা হয়েছিল। আমি জানতাম যদি এটা 3 মাসও টানা থাকে তাহলে দিস ইজ আ কমিটমেন্ট দ্যাট অ্যাজ অন টুডে। আমি একটু হাইলাইট করব এই পয়েন্টটা আমার শোতে। মানুষ যদি এইভাবে সত্যি পশু পাখিকে এইভাবে ভালোবাসে, অয়ন আমাকে কথাটা বলতে দে। হ্যাঁ, সেটা হচ্ছে যে মানুষ যদি এভাবে পশু পাখিকে ভালোবাসে, মানুষ যদি এভাবে, হ্যাঁ আমাদের পরিবার যে ব্যাপারটাকে আমরা অ্যাডপ্ট করেছি। হ্যাঁ অয়ন, আমি আসছি, আমাকে এই পয়েন্টটা একটু হাইলাইট করতে দে। এটা শো এর একটা হাইলাইটেড পয়েন্ট যেটা অরিজিৎদা বলেছে। লেট মি ফার্স্ট হাইলাইট, আই এম কামিং টু ইউ। হ্যাঁ, সেটা হচ্ছে যে মানুষ, যেটা অরিজিৎদা বললো যে 365 দিন উনি আলাদা করে রেশন তুলে রেখেছিলেন এই সময়ের জন্য, যেহেতু পাবেন না, সেই সমস্ত স্ট্রিট ডগসদেরকে উনি খাওয়াচ্ছেন। আমি জানি বলে এটা আমি বললাম, আমি প্রত্যেককে বলবো এটা করার জন্য, যার যতটুকু সামর্থ্য। বাড়িতে কিন্তু এটা কিন্তু ধনী দরিদ্র বলে ব্যাপার নেই, অনেক বাড়িতে কিন্তু খাবার নষ্ট হয়, লাস্টে ওই ওয়েস্টেজ অফ ফুড হয়। আমি বলবো সেই খাবারটা দিন না, অসুবিধা কি আছে, যেখানে পারবেন। মানে আমার মা এটা প্রথমে শুরু করেছেন এবং এখনো উনি কন্টিনিউ করছেন, আমিও তার মধ্যে ইনভলভড আছি। এবং আমার যে ডেডিকেটেড ধরুন কিছু ড্রাইভার আছে, কিছু হাউস অ্যাটেন্ডেন্ট আছে, তারা বলে যে আমরা যদি গিয়ে তাদেরকে খাওয়াতে না পারি তাহলে আমরা নিজেরা খেতে পারবো না। সে আমাদের কোভিড হোক আর যাই হোক, আমরা নিজে গিয়ে তাদেরকে খাওয়াবো, তারপরেই আমরা নিজে খেতে পারবো। মানে ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। আচ্ছা অয়ন কিছু একটা বলতে চাইছিল, অয়ন প্লিজ। এই জিনিসটাকে আমি অরিজিৎদা ব্যাপারটার সঙ্গে আমি নিজেও খুব ইমোশনাল ফিল করছি। সুদীপ, তুই যখন আমার বাড়িতে গেছিলিস, জানিস না বাড়িতে বিড়াল রয়েছে, তখন বিড়াল ছিল আমার। তখন এখন যেটা দাঁড়িয়েছে, এখন বাড়িতে 6টা বিড়াল আর রাস্তার 8টা কুকুরকে আমরা অ্যাডপ্ট করেছি। বিড়ালগুলো কিন্তু সবই রাস্তার বিড়াল, আমাদের জন্মেছে বলে আমরা অ্যাডপ্ট করে নিয়েছি। 6টা বিড়াল আর রাস্তায় 8টা কুকুর, ওদেরকে আমরা 365 দিন, যেটা দাদা বলছেন, একইভাবে আমরা ট্রিট করি। ইনফ্যাক্ট আমার প্রবলেম মাঝখানে হয়েছিল সময়, আমার বিড়ালগুলো ক্যাট ফুড খায় না, মানে আমরা কাঁচা মাছ দুটো খায় না, ক্যাট ফুড পাওয়া চাপ হয়ে গেছিল। যেখানে আমার সোশ্যাল মিডিয়াতে আমি দিচ্ছি ক্যাট ফুডটা পাওয়া যায়, আমাকে বলো, আমার দরকার, বিড়াল খেতে পারছে না। আমি সেটা জেনে অবশ্যই তোকে জানাবো। কিন্তু একটা খুব ভালো পয়েন্ট অরিজিৎদা আর অয়ন দুজনেই হাইলাইট করলো আমার শোতে, যে এই পৃথিবী যেমন আমাদের, সেই পৃথিবীতে কিন্তু পশু পাখি জন্তু জানোয়ার সবার, তো সবাইকে মিলেমিশে কিন্তু থাকতে হবে। আরেকটা ব্যাপার আমি হাইলাইট করব, যে প্রকৃতিকে কিন্তু ভালোবাসতে হবে। আমাদের হচ্ছে নেচার হচ্ছে আমাদের সবকিছু, তো নেচারকে ভালোবাসতে হবে, তো সেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি হাইলাইট করব, যে do take proper precautions. I will request all the people all over the world, do wear N95 mask or any kind of mask which is available or affordable for you. Do maintain physical distancing, not social distancing. I repeat, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন, সোশ্যাল ডিস্টেন্সিং নয়, কারণ এই সময় দাঁড়িয়ে সোশ্যাল ডিস্টেন্সিং হয় না। আমরা কিন্তু সোশ্যালি কানেক্টেড হয়ে গেছি আমাদের শোয়ের মাধ্যমে, তো সেটা একটু মেনটেন করবেন। আর অবশ্যই ডু লিসেন টু হোয়াট দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড হায়ার অথরিটিজ আর সেইং, একটু আপডেটেড থাকবেন, একটু ভালো থাকবেন, তাহলেই। আর স্যানিটাইজ করুন নিজেদের এবং নিজেদের জায়গাগুলোকে যতটা পরিমাণ সম্ভব। ডু স্যানিটাইজ ইয়োরসেলফ অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যান্ড ইয়োর প্লেস। আরেকটা আমি হাইলাইট করবো আমাদের পয়েন্ট, যে আতঙ্ক নয়, সতর্ক থাকুন, আতঙ্ক ছড়াবেন না। করোনা মানেই কিন্তু এটা নয় যে করোনা ভাইরাস
হলেই লোকে মরে যাবে, সেটা কিন্তু নয়। ভালো করে ইমিউন হতে হবে, ইমিউনিটি সিস্টেমটাকে ভালো রাখতে হবে, তাহলে মানুষ বাঁচতে পারবে। আরেকটা ব্যাপার আছে, এই করোনার জন্য অনেক মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু সেটাও আমাদেরকে বুঝতে হবে যে তাদের একটা হার্ট ডিজিজ বা কিডনিতে প্রবলেম বা কোনো রকম কোনো সমস্যা ছিল, সেই জন্যই তারা গেছে। আর যাদের এখানে আমি বলবো, যারা আজকে ইয়াং জেনারেশন, তারা অবশ্যই বেরিয়ে কাজ করবে, কিন্তু প্রিকশন মেনটেন করতে হবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আরেকটা ব্যাপার, ইমিউনিটিটা ডেভেলপ করতে হবে নিজেদের মধ্যে। তার জন্য এক্সারসাইজ করা, একটু নিয়মিত যোগা করা, একটু হাঁটা চলা, সেগুলো করলে আমার মনে হয় ইমিউনিটিটা ডেভেলপ হলে করোনা থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব লড়তে পারবো। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যতক্ষণ অবধি না ভ্যাকসিন আসছে আমরা এগুলো করব। তারপরেও আমার মনে হয় নিজেদেরকে সুস্থ রাখার জন্য কিন্তু এগুলো করাই যেতে পারে। যে কোনো যাতে মহামারী এলে আমরা যাতে লড়তে পারি, এটা এরকম নয় যে করোনার জন্য আমরা করব, আমরা সব কিছুর জন্য এটা করব। আমি আরেকটা পয়েন্ট অরিজিৎ দা আর অয়নকে দুজনের কাছেই করব, আমার এই সেগমেন্টের লাস্ট প্রশ্ন, তারপরে আরেকটা লাস্ট সেগমেন্ট করে উইল র্যাপ আপ দ্য প্রোগ্রাম। সেটা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি। আমি অরিজিৎ দাকে বলবো যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি তার মানে এর পরবর্তীকালে ওটিটিটাই ফিউচার হয়ে গেল? হলে কি লোক যাবে না, নাকি কন্টেন্ট ওরিয়েন্টেড কাজ হলে হলে লোক যাবে? মানে কন্টেন্ট যদি ভালো থাকে লোকেরা হলে গিয়েও দেখবে, হল খোলার পরে অবশ্যই। আর সেখানেও একটা লোকেদেরকে প্রিকশন নিয়ে সবকিছু করতে হবে। অরিজিৎ দাকে আমি জিজ্ঞাসা করবো, এইখানে একটা হচ্ছে যে এই করোনা ভাইরাসের জন্য যেমনি নেচারও রিবুটিং করছে, নেচার হ্যাজ রিপোর্টেড পয়েন্ট অ্যাজ ইউ রাইটলি পয়েন্টেড আউট, যে আমাদের প্রকৃতি নিজেকে মানে আমরা সব থেকে আনন্দের ব্যাপার যে আমাদের একটা গ্লোবাল ওয়ার্মিং যেটা হচ্ছিল সেটা কিন্তু কয়েক বছর আমাদের পিছিয়ে গেছে, ঠিক আছে। এবার ওজোন লেয়ার সারতে শুরু করেছে। So there are a lot of positives in the negatives always. There's always a silver lining. এবার সেই এই যে রিবুটিং এর কথাটা, এবার the question is that cinema hall versus OTT platform. এবার এটা আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কারণ তুমি মেইনলি সিনেমা হলের জন্যই let me analytically present the thing to you all. না, ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখন 4টে জেনারেশন ব্রডলি ওয়ার্ল্ডে বাস করে। একটা হচ্ছে মিলেনিয়াম জেড, যারা 1997 টু কারেন্ট। একটা হচ্ছে মিলেনিয়াম, মানে যেটা হচ্ছে জেনারেশন ওয়াই। আর একটা হচ্ছে জেনারেশন এক্স, যেটা আমরা মোটামুটি। আর আরেকটা হচ্ছে বেবি বুমার্স, যেটাকে বলা হয়। এবার এই যে জেনারেশন জেড, যেটা এখনকার যে জেনারেশন কিংবা মিলেনিয়াম, এই দুটো কিন্তু দে আর ভেরি মাচ মোবাইল স্যাভি, ঠিক আছে। সো ইনফ্যাক্ট দ্য জেনারেশন জেড রাইট নাও, যাদের 14-15 বছর, দ্য টিনস, দে আর দ্য পিপল হু আর অ্যাকচুয়ালি ফ্রম দ্য ভেরি বিগিনিং তারা কিন্তু সিনেমার থেকে they will adapt the OTT platform very easily. এবার সেখান থেকে কন্টেন্টের ব্যাপারটা চলে আসছে, what kind of content are you going to feed them? Because এই 4খানা জেনারেশনের মধ্যে 2খানা জেনারেশন, একটা হচ্ছে জেনারেশন জেড আর একটা হচ্ছে মিলেনিয়াম জেনারেশন। এবার এই মিলেনিয়াম জেনারেশন 2026 এর মধ্যে 45% of the world wealth will be with the millennium generation by 2026, মানে মোটামুটি মানে 50% বলতে গেলে ওয়ার্ল্ডের ওয়েলথ তাদের কাছে থাকবে। সো এই দুটো সেগমেন্ট যদি আমি চিন্তা করি, এই দুটো সেগমেন্ট যেমনি সিনেমা হলেও যাবে, কিন্তু তাদের কাছে কিন্তু টু সুইচ ওভার টু OTT প্ল্যাটফর্ম ইজ ভেরি ইজি, বিকজ দে আর ভেরি টেক স্যাভি অ্যান্ড ফ্রম দ্য চাইল্ডহুড ডেজ অনলি দে আর হ্যাবিচুয়েটেড উইথ দিস, অনেক বেশি অ্যাডভান্স। এবার তো প্রশ্নটা এখানে এসে যাচ্ছে যে হল কি করবে? সিনেমা will always be there. Why? Because especially in India, why? Because আমাদের ইন্ডিয়াতে আমাদের এখনো পর্যন্ত রামায়ণ হলে শ্রমিক ট্রেন বন্ধ করে, যেই প্ল্যাটফর্মেই বন্ধ করে তাদেরকে 1 ঘন্টার জন্য রামায়ণ দেখতে দিচ্ছে প্ল্যাটফর্মে বসে। তারপরে আবার 1 ঘন্টা বাদে রামায়ণটা শেষ হয়ে গেলে তারা আবার শ্রমিক ট্রেনে উঠে তারা তাদের জার্নি করছে। সো সেখান থেকে একটা জিনিস খুব কষ্ট যে আমরা এখানে গড কিংবা লার্জার দ্যান লাইফ সাইজ যেটা ফিল্মে, যেটা 70 mm একটা জিনিস দেখা,
যেমনি শাহরুখ খান কি কোনোদিন ওটিটি প্ল্যাটফর্মে আসবে? শাহরুখ খান কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে প্রোডাকশন করবে, কিন্তু শাহরুখ খান নিজেকে ওটিটি প্ল্যাটফর্মে আনবে না। মানে তোমার কথাটা হচ্ছে স্টার, একটা স্টার কিন্তু থিয়েটার থেকেই হয়, একটা স্টার ওটিটি থেকে ওরকম ভাবে হতে পারে না। না না, ইসি ইফ ইউ ডু নট সি, লিসেন, এমন মানে সিরিয়ালে এমন তারকা আছে, দে আর ভেরি ভেরি ফেমাস অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে, সবাই তাদের নাম জানে, হ্যাঁ, কিন্তু তাদের কিন্তু লার্জার দ্যান লাইফ সাইজে আমরা দেখে অভ্যস্ত না, তাদেরকে আমরা ছোট ক্যানভাসে দেখে অভ্যস্ত। সুতরাং দে উইল নেভার গেট আ কাল্ট লাইক ফলোইং which Shahrukh Khan or Amir Khan or any so এইখানে ইন্ডিয়ার পক্ষে এখানে দুটো আছে। হলিউডে যেমনি অলরেডি 8খানা মুভি, যেমনি গ্রে হাউন্ড, আর্ট্রেটিস ফল, দ্য কিং অফ সার্টেনাস আইল্যান্ড, স্কুপ, মাই স্পাই, লাভ বার্ডস আর ইরেসিস্টেবল, এই কটা মুভি অলরেডি তারা অ্যানাউন্সই করে দিয়েছে যে they are directly going into the OTT platform directly, because ওইখানে কি হচ্ছে, হলিউডে they never মানে content is the king for Hollywood, content is the king, যেটা আমি তোমায় বলছিলাম। ওইখানে রবার্ট জুনিয়র যখন মাসেল পাওয়ার দেখাতে গেছে উইথ দি প্রোডাকশন হাউস, তার ক্যারেক্টারটা কি অ্যাভেঞ্জার্স থেকে উড়িয়ে দিয়েছে, মানে তাকে মেরে দিল। তার মানে অরিজিৎদার কথাই কি, তার মানে এটা বুঝতে পারছি যে তুমিও পরবর্তীকালে কাজ পরবর্তীকালে লকডাউন এখন উঠে গেছে না, এখানে ইন্ডিয়াতে সিনেমা উইল স্টে, ওটিটি উইল গ্র্যাজুয়ালি বিকাম আ প্যারালাল, কিন্তু একটা যেটা খুব বাজে জিনিস হচ্ছে ফর দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি অর ফর দ্য সিনেমা ইন্ডাস্ট্রি, যেটা আগে একটা এক্সক্লুসিভিটি দেয়া হতো, যে 90s এ এক্সক্লুসিভিটি থাকবে, যে আমি আমার সিনেমাটা আমি 90 দিন অন্য কোনো প্ল্যাটফর্মে দেবো না, আমি শুধু 90s এক্সক্লুসিভিটি দেবো সিনেমা হলসকে। এবার হলিউডে ইউনিভার্সাল স্টুডিও অ্যানাউন্স করে দিয়েছে এবার থেকে দেয়ার বি নাথিং কল্ড এক্সক্লুসিভিটি, মানে ফ্রম দ্য ভেরি ডে ওয়ান ইট বি আ ওয়ার্ল্ড প্রিমিয়ার as well as a OTT player from day one. আচ্ছা, আমি আরেকটা পয়েন্ট হাইলাইট করব অরিজিৎদার কাছে, যে আমি শুনেছিলাম বিদেশে কার সিনেমা মানে ড্রাইভ করে কি সিনেমা দেখার একটা ব্যাপার আছে, সবাই করে বিদেশে। তো আমাদের এখানে যদি এটা করা হয় তাহলে কি প্রডিউসারদের জন্য অনেক ভালো হবে, কারণ করোনার এই আতঙ্কটা থেকে মানুষ বেরিয়ে সবাই যে যার মতো ড্রাইভ করে নিয়ে গিয়ে সিনেমাটা একটা মাঠে বা বড় জায়গায় স্ক্রিনিং হলে দেখতে পারবে, আর অ্যাট দ্য সেম টাইম যারা হলের সঙ্গে আছে তারা কিন্তু সেখানে একটা রুজি রুটির জায়গা করতে পারবে। কি মনে হয়? এইখানে এই যে ড্রাইভিং সিনেমা কনসেপ্টটা, ইটস আ ভেরি ভেরি ওল্ড কনসেপ্ট। এটা এখন হয়তো করোনার পরে বিদেশে খুব একটা ভালোভাবে হয়তো ওটা আবার ওটাকে টেক ওভার করতে পারে, কিন্তু ইন্ডিয়াতে এটা কখনোই, এরা অনেকবার ট্রাই করা হয়েছে, কিন্তু ইন্ডিয়াতে আমাদের বুঝতে হবে যে ওইখানে যেটা পার ক্যাপিটা ইনকাম বা ওইখানে যেভাবে ব্যাপারটা একটা ড্রাইভিং একটা উইকেন্ড কনসেপ্ট আছে, উইকেন্ডে একটা, ঠিক আছে, ফ্রাইডে স্যাটারডে সানডে কিংবা অ্যাটলিস্ট স্যাটারডে সানডে উইকেন্ডের একটা যে কনসেপ্টটা আছে, সেই কনসেপ্টটা কিন্তু ইন্ডিয়াতে এখনো নেই। সুতরাং এইখানে কিন্তু ওই ড্রাইভিং করে, বিশেষ করে এখানে যে আমাদের পলিউশন আছে কিংবা এখানে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, এখানে আমাদের মানে গভর্নমেন্টকে যদি একটা গড়ের মাঠে এখন রাত্রিবেলা একটা সিনেমা হল করা যেতেই পারে, ইটস আ ভেরি গুড আইডিয়া, কিন্তু এটা কতটা সাস্টেইন করবে, কারণ হয়তো যখনই একটা ভ্যাকসিন চলে আসবে তখন হয়তো এভরিথিং উইল কাম ব্যাক টু নরমাল, তখন আবার সবাই ব্যাক টু দ্য ফর্ম করবে। কিন্তু আমি ফর দ্য টাইম বিং বলছি, ফর দ্য টাইম বিং এর জন্য এটা যদি অল্টারনেটিভ হতে পারে, অবভিয়াসলি টাইমিং এর জন্য অল্টারনেটিভ হতে পারে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের ইন্ডিয়ানের একটা, যেটা তুমি রাইটলি পয়েন্ট আউট করেছে, আমাদের যদি 1 ইঞ্চি দেওয়া হয় আমরা পুরো 1 ফুট নিয়ে নিই। এবার এখানে যদি একটু ছুট দেওয়া হয়, এবার তখন সেটাতে যে কি যে করা হবে, হ্যাঁ, সেটা নিয়ে এবার রাত্রিবেলা 12টা পর্যন্ত সিনেমা চলবে,
এবার রাত্রিবেলা 12টার সময় ওই গাড়িতে সিনেমা ছাড়া এবার গাড়িতে সবাই ভিড় করে দিয়েছে, এবার বাইরে ওখানে কেন ওটা চল আছে, কারণ এভরিবডি ড্রাইভ রেসপন্সিভ, বাট এইখানে কিন্তু ওইখানে গিয়ে তারা ড্রিঙ্ক কি করবে গাড়ির মধ্যে, they are not going to be responsible, and it will have a like a administrative issue. একদম দামি পয়েন্ট অরিজিৎদা বললো, কিন্তু মানুষকে একটু সচেতন হতে হবে। আমি একটু অয়নের কাছে যাব। অয়নে কয়েকটা পয়েন্ট বলতে চেয়েছিল যে এই যে সিনেমাতে ওটিটি প্ল্যাটফর্ম কি তার মানে পরবর্তীকালে ফিউচার, যেমন অরিজিৎদা বললো কন্টেন্ট ভালো হলে সবকটাই জিনিস থাকবে আর সিনেমা থাকবে, সিনেমা সার্ভাইভ করবে, কারণ যেহেতু অরিজিৎদা একজন প্রডিউসার, আমি তার মানে তার ভাবনাটাকে স্বাগত জানাই, কারণ সিনেমাকে বাঁচাতেই হবে, কারণ ইট ইজ নট অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল, এটা মাসের ব্যাপার। সিনেমার সঙ্গে কিন্তু একটা বৃহত্তর সংসার জড়িত আছে, যেটা অরিজিৎদাও বলেছে, খুব ভালো পয়েন্ট হাইলাইট করেছে। আমি একটু অয়নের কাছে যাবো। অয়নের কি মনে হয়? আমার যেটা অরিজিৎদা যেটা বলেন যে সিনেমাকে কখনো সমূলে উৎপাদিত করা যাবে না, সিনেমার জন্য একটা কন্টেন্ট থাকবে। আজকে শাহরুখ খান হ্যাঁ এই পরিস্থিতিটা দাঁড়িয়ে করছে না, বা এরকম যে কন্টিনিউ করে 3-4 বছর পর শাহরুখ খান যে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাকে লঞ্চ করাবে না, সেটা আমরা বলতে পারি না। করতে পারে, আবার সে নাও করতে পারে। আর এই করতে না পারার সবচেয়ে বড় উদাহরণ যে বাঘি 3 বলে যে সিনেমাটি এসেছিল, সিনেমাটি চলতে চলতে হঠাৎ করে লকডাউন শুরু হয়ে গেল, ওই সিনেমাটি যে পরিমাণে অর্থনৈতিক ক্ষতি ফেস করেছে সেটা কিন্তু সবচেয়ে বড় উল্লেখযোগ্য উদাহরণ। ওরা কিন্তু সিনেমাটাকে নতুন করে ওটিটি প্ল্যাটফর্মে ছাড়তে পারলো না, অলরেডি বেরিয়ে সিনেমা থেমে গেল। এই ধরনের প্রচুর সিনেমা আছে। আমার মনে হয় 3-4 বছর এটা এক্সিস্ট করবে না, ভ্যাকসিন অনেক আগেই বেরোবে। সো ফর দ্য টাইম বিং মানে যদি আমরা ভাবি তাহলে এটা এখানে রিজিনাল, এখানে যদি বাংলা মুভির আমরা দেখি, আমাদের যে কোনো একটা ভালো বাংলা মুভি আমাদের স্যাটেলাইট চ্যানেল যদি 1 কোটি টাকায় কি 70 লাখ টাকায় কেনে, সেখানে ওটিটি প্ল্যাটফর্ম হয়তো 20 লাখ টাকার বেশি দিচ্ছে না। রাইট, এক্স্যাক্টলি, রিজিনাল ওটিটি। হ্যাঁ, বেশিরভাগ মুভি 10 লাখ কি খুব ভালো মুভি হলে 20 লাখ, বিকজ দে ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অফ আ সারফাস ফান্ড অর দ্যাট কাইন্ড অফ আ সাবস্ক্রাইবার বেস যে তারা কিন্তু যে এত টাকা দিতে পারবে। সুতরাং it is going to in the next 10 years it will definitely be parallel to cinema, but it will take another 10 years for the OTT platform to reach that kind of a level. এটা রিজিনাল সিনেমার জন্য একদম ঠিক কথা বলেছো যে সুমন, যেহেতু আমাদের একটা রিজিনাল সিনেমা বা ন্যাশনাল যে ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে বা রিজিনাল ওটিটি প্ল্যাটফর্ম, ওদের সঙ্গে নেটফ্লিক্সের একটা বড় একটা পার্থক্য রয়েছে। কারণ নেটফ্লিক্স একটা ইন্টারন্যাশনাল ফ্লেভার আছে এন্ড ওদের বাজেট সবসময় বেশি হয়। আমি যদি চোখ কান খুলে রাখি, এই যে সামনে যে ফেলুদার উপর যে সিরিজের যে নেক্সট যে মুভিটা আসছে ফেলুদার উপরে, ওটা শোনা যাচ্ছে কোনো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করবে, কোনো টিভি হলে নয়। সম্ভবত আড্ডা টাইম কথা চলছে। তো মনে হয় আস্তে আস্তে এই ধরনের এখন কি হয়, আবার হাই বাজেটের সিনেমা করা হয়। ওটা কিন্তু সিনেমা হলের জন্য বানানো হয়নি, ওটা বানানো হয়েছে ফর ওটিটি প্ল্যাটফর্ম। ওইটা ফেলুদা যখন তৈরি করা হয়, লকডাউনের আগে তৈরি করা হয়, লকডাউনের আগে থেকে চিন্তা ভাবনা করা হয়, ওটা সিনেমা হলের জন্য করা হয়েছে। কিন্তু যেহেতু ফেলুদা একটা আলাদা একটা ফ্যান ফলোইং রয়েছে, সেই সিনেমাটা সিনেমা হলে দিক বা ওটিটি দিক লোকে দেখবে, বড় কথা নয়। একটা ভালো খবর দিই তোমার জন্য, বোম্বের কিছু ওটিটি প্ল্যাটফর্ম তারা রিজনাল বেঙ্গলি মুভিজের জন্য 25 লাখ টাকা পার মুভি, যেরকম জি দিত সেরকম 25 লাখ টাকা পার মুভি দিচ্ছে, এবং অলরেডি শুটিং চালু হয়ে গেছে ইন ক্যালকাটা ফর এক্সক্লুসিভলি ফর ওটিটি প্ল্যাটফর্ম, যেখানে 20 লাখ টাকার মধ্যে, মানে 25 লাখ টাকা যদি প্রডিউসার পায়, সে 20 লাখ টাকার মধ্যে মুভিটা বানাচ্ছে। ভাবতে পারে, মানে এটা কিন্তু অটোমেটিক্যালি, আমি জানি কে করছে কলকাতায়, অলরেডি তারা অ্যাসাইনমেন্ট পেয়েছে, এবং ওটিটির জন্য এক্সক্লুসিভ মুভি, মানে অরিজিনাল যেটাকে বলে ওটিটি প্ল্যাটফর্ম অরিজিনালস মুভিজ আর রিজিনাল বেসড, ইভেন বেঙ্গলি মুভিজ, হ্যাঁ, or dubbed in other languages. Yes,
that concept is already একদম খুব ভালো, খুব ভালো। এটা আমি বলবো এটা যদি হয় তাহলে আর্টিস্টরাও কাজ পাবে আর একটা মানে প্রডিউসারও লাভ করতে পারবে। তো এটা খুব ভালো ব্যাপার, অরিজিৎ দা এটা খুব ভালো হাইলাইট করেছে। এবারে আমরা আমাদের লাস্ট ফেজ, অনেক গুরুগম্ভীর আলোচনা হয়েছে আজকে, মানে সত্যি অরিজিৎ দা এতগুলো ভালো পয়েন্ট হাইলাইট করলো আমার শোতে এসে, আই এম রিয়েলি অনার্ড। আর অয়নও খুব ভালোভাবে সেগুলো জবাব দিয়েছে। আরো অনেক আমরা নতুন কথাবার্তা জানতে পেরেছি, অনেক নতুন জায়গায় আলো আমরা ফেলতে পেরেছি। আর অরিজিৎ দা একদম মানে বলতে গেলে অনেক কথা যেগুলো আমি প্রশ্ন করতাম সেগুলোকে আগেই মানে দিয়ে দিয়েছে, সাজিয়ে বলে না যে সুন্দরভাবে গুছিয়ে যদি খাবার পরিবেশন করতে হয় সেটা অরিজিৎ দত্ত করেছে। আমি অরিজিৎ দত্ত আর অয়ন দুজনকেই ধন্যবাদ দেবো আমার অনুষ্ঠানে আসার জন্য, ফর গিভিং আস টাইম। উই আর রিয়েলি গ্রেটফুল টু বোথ ইউ যে এই নেটওয়ার্ক ক্রাইসিসের মধ্যে তুমি আমাদেরকে টাইম দিয়েছো, তোমরা দুজনেই আমাকে টাইম দিয়েছো, অয়ন চট্টোপাধ্যায় আর অরিজিৎ দত্ত। এবারে আমি লাস্ট আমার ফেজে দুটো জিনিস, দুটো প্রশ্ন তোমাদের জন্য। এই লকডাউন যে সিনেমা হয়ে গেছে, এখন তো লকডাউন আছে, বাট লকডাউন তোমাদেরকে দুটো কি জিনিস শিখিয়ে এটা যদি বলো, শেয়ার যদি করো। শিখতে যাচ্ছি লকডাউনে কি শিখতে পারলে আমি শুরু করি প্লিজ। আমার মনে হয় এই লকডাউন কাছ থেকে আমরা অনেকগুলো জিনিস শিখেছি। সেটা হচ্ছে এক, ফ্যামিলি কামস ফার্স্ট। আমরা আমাদের জীবনে এতটা বেশি আমরা আমার বহির্মুখী জীবন, আমাদের সোশ্যাল লাইফ এত বেশি হাই, আমরা সত্যি তুই ভালো করে জানিস তোর বা আমাদের এত বেশি সোশ্যাল এনগেজমেন্ট থাকে, ফ্যামিলিকে টাইম দিতে পারি না। এখন আমরা ফ্যামিলিকে টাইম দিতে শিখেছি, বাবা মার সঙ্গে সময় কাটাতে শিখেছি। আমাদের জেনারেশনকে বাবা মার সঙ্গে সময় কাটাতে টাইম পায় না, বন্ধু বান্ধব বন্ধু এদের সঙ্গে টাইম কাটাতে গিয়ে আমার বাবা মাকে নেগলেক্ট করি। ফ্যামিলি টাইমিংটা বেড়েছে। আরেকটা বল। সেকেন্ডলি হচ্ছে প্রায়োরিটাইজিং। আমাদের অনেক কিছুর মধ্যে আমরা কাজকে কোনটাকে প্রায়োরিটি দেবো কোনটাকে প্রায়োরিটি দেবো না করতাম না। এখন কিন্তু আমরা টাইম এবং কাজটাকে প্রায়োরিটি করছি, কোনটা দরকার এই মুহূর্তে, কোনটা দরকার। সেকেন্ডলি আমরা সবসময় এক্সেস নিয়ে ভাবতাম, অত্যাধিক আধিক্য। এখন কিন্তু আমরা কম আটপাটা খেয়েও কিন্তু থাকতে পারছি, অর্থাৎ আমরা কম বাজেটও আমাদের নিজেদেরকে মেনটেন করতে পারছি, যেটা আগে আমার ভাবতে পারতাম না। না, এটা আমি একটু হাইলাইট করে বলবো অয়নের কথাটা, যে সত্যিকারে কিন্তু নেসেসিটিটা আমাদের বেশি নয়। আমরা বাড়িতে বসে বুঝতে পেরেছি যতটা আমাদের অর্থ খরচ হয় অ্যাকচুয়ালি সেটা কিন্তু ম্যাক্সিমামটা লাক্সারিতেই খরচ হয়। তো এটা অয়ন খুব ভালো পয়েন্ট বললো। আর ইনফ্যাক্ট আমিও লকডাউনের মধ্যে থেকে আমার অ্যাক্টিং স্কিলসকে ডেভেলপ করতে পেরেছি, প্রচুর মুভিজ দেখেছি, আর এত সুন্দর একটা প্রোগ্রাম পোস্ট করেছি। আরেকটা যেটা হয় যে আমার সাধারণত বাড়ির খাবার খাওয়া আমাদের সৌভাগ্য হয় না, বাইরে এত সময় থাকি, বাইরে থাকি। এখন আমার বাড়ির খাবার খাচ্ছি, এন্ড ট্রাস্ট মি, এটা আমার সুবিধা হচ্ছে আমার পেটের ভূমিটা কমেছে। অর্থাৎ বাড়ির খাবার কতটা হাইজেনিক হতে পারে সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর এই লকডাউনে কি হয়েছে, আমাদের হাতে অপরন্ত সময় আমাদের প্যাশন গুলোকে আমরা ডেভেলপ করতে পারছি। কারো ঘরে কাজ করা, এই ধরনের কাজ আমরা করতে পারছি। এন্ড লাস্ট বাট নট লিস্ট আমরা যারা বলি যে আমরা কাজের লোক ছাড়া নড়তে পারি না, আমরা কিন্তু কাজের লোক ছাড়া কিন্তু 2.5 মাস কাটিয়ে দিলাম। আমরা যারা বলি পারি না, ঘর ঝাঁটতে পারি না, রান্না করতে পারি না, এই আমরা কিন্তু ঘর ঝাঁট দিচ্ছি, রান্না করছি, বাসন মাজছি। অর্থাৎ সেলফ রিলায়েন্ট, যেটা বাংলা আমাদের পিএম বলছে, আমরা কিন্তু সেলফ রিলায়েন্ট হচ্ছি, অনেকে হয়েছি, আরো বেশি হচ্ছি। খুব দামি কথা অন বলেছে। অরিজিৎ দার কাছে জানবো, অরিজিৎ দা কি দুটো জিনিস শিখেছো এই লকডাউন শিখিয়ে দিয়ে গেছে বাড়িতে থাকার মানে সময় তোমাকে? ব্যাপারটা হচ্ছে যে আজ পর্যন্ত এত লম্বা মেন্টাল হলিডে কোনো সময় আমি পাইনি। এবার বছরে একবার করে বিদেশে যখন আমি হলিডেতে যাই ফ্যামিলি নিয়ে, তখন কিন্তু আরো বেশি ওইখানে চাপটা থাকে যে আমার পারচেস করার, যে ওখানে এজেন্ডাটা আরো বেশি থাকে যে না আমাকে ড্রিঙ্কস কিনতে হবে, আমাকে এই কিনতে হবে, আমাকে ওই কিনতে হবে। ওইখানে কিন্তু জেলি হলিডেটা হয় না, ওখানে ওই কেনাকাটিটাই হয়। তা এবং ওইখানে থাকা সত্ত্বেও ওই সারাদিন ধরে কাজ করে রাত্রিবেলা যখন ইন্ডিয়া খুলছে তখন কিন্তু আই অ্যাম অন মোবাইল যে ইন্ডিয়াতে কি হচ্ছে, ঠিক আছে। তখন ওইখানে কিন্তু যখন আমি হলিডে করে ফিরি তখন কিন্তু আই এম মোর টায়ার্ড দ্যান বিফোর,
কিন্তু এই যে 2 মাস কোনো কাজকর্ম নেই, কিছু নেই, I decided within 7 days that this is the ideal opportunity to give my brain the deserved rest that my brain requires. Because এই যে আমাদের 200 জন আমার এমপ্লয়ি, এই 800 জনের পরিবার, এবার তাদের পুরো এন্টার সবকিছু গভর্নমেন্টের প্রবলেম, প্রবলেম, সব রকম প্রবলেম সামলে, ব্যাংকিং এদিক ওদিক, সবসময় একটা স্ট্রেসের মধ্যে থাকতেই হয় আমাদের 365 দিন। সেটা রবিবার দিনও হোক আর যাই হোক, হয়তো মানে ম্যান্ডেটরি রবিবার 2 ঘন্টা করে আই ডোন্ট টেক এনি কল, আমি নিজেকে আনওয়াইন্ড করার চেষ্টা করতাম, কিন্তু তার মধ্যেও মাথায় সবসময় কিছু না কিছু, সোমবার কি করব, তারপরে কি হবে, এটা জ্বলতো। কিন্তু এই 2 মাস যে কোনো কিছু এজেন্ডা নেই, কেন যখন বুঝলাম যে এটা নেচার করিয়েছে, নেচার যখন নিউজটা পড়লাম যে নেচারের ওজোন লেয়ারটা রেকটিফাই হতে শুরু করেছে, that day I realized ki nature, the universe has a bigger plan for us. Right. But eventually it's going to be better for us. So nature wants us to rest mentally. ঠিক আছে, আমি হার্ভার্ড ইউনিভার্সিটি, সরি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা মানে লার্নিং এ ভর্তি হলাম, কিন্তু করে আমি নিজে সেটাকে বললাম, ওদেরকে মেল পাঠালাম যে না, আমি আমার অফিস খুললে আমি এটা কন্টিনিউ করবো। আই স্টপড ইট বিকজ আই ওয়ান্টেড টু গিভ মাইসেলফ দ্য কমপ্লিট রেস্ট। এন্ড নট অনলি দ্যাট, এখানে অয়নবাবুর একটা পয়েন্ট আমি বলতে চাইছি, যেমনি মানে কনগ্রাচুলেশনস টু হিম দ্যাট হি হ্যাজ রিডিউসড, অন দ্য কন্ট্রারি আই পুট অন ওয়েট। কেন এই যে মানে 365 দিন 5 মিনিটের লাঞ্চ, মানে আমার অফিসে কোনো সময় লোক বসে আছে, ওই 5 মিনিটে ওই বাড়ি থেকে যেটা লাঞ্চ আসছে 5 মিনিটের মধ্যে লাঞ্চটা যেমন করে খেয়ে নিয়ে আবার মিটিং এ চলে যাওয়া। ঠিক আছে, সপ্তাহে 2-3 দিন রেস্টুরেন্টে কিংবা ভালো খাবার, ওইটুকুই আমার ফুডিং হ্যাবিটের মধ্যে ফুডি বলতে পারি। কিন্তু এই যে 2 মাসের মধ্যে মানে অনেক বাঙালিয়ানা খাওয়া, হ্যাঁ মানে অনেকটা তুমি ভালো ভালো খাবার খেয়েছো, তৃপ্তি সহকারে খেয়েছো, তার জন্য একটু পেটে বৃদ্ধি হয়েছে, এটা ভালো ব্যাপার। মানে অন দা কন্টিনিউ আমি এখানে অরিজিৎদাকে একটু আমি 1 মিনিট ইন্টারাপ্ট করছি। আমি একটু হিংসা করে বলছি অরিজিৎদাকে, অরিজিৎ সত্যি আপনি ভালো ভালো খাবার পেয়েছেন, আপনি খেতে পেরেছেন। আমাদের এখানে যেহেতু লকডাউনের জন্য আমাদের চট করে আমার ভালো মাছ বা ভালো মাংস আমরা চট করে পেতাম না। এটা বেসিক নিড, যেটা নেসেসিটি বলে যেটা আছে, ভালো ডাল, চাল বা ভাত যা খাওয়া যাচ্ছে। It is not the question of chicken or egg. It is a question এই যে আধ ঘন্টা কি 20 মিনিট ধরে তৃপ্তি করে খাওয়াটা, এক্স্যাক্টলি এটা যে কি জিনিস, মানে 5 মিনিটে একটা কিছু এলো মুখের মধ্যে গুজে দিয়ে বসে যেতে হলো একটা, সেটা আমি জানি অরিজিৎদা প্রচন্ড পরিমাণের চাপে থাকে, মানে 5 মিনিটও লাঞ্চের জন্য আসলে নিজেদের জন্য টাইম খুঁজে পাওয়া অরিজিৎদার মতো মানুষদের খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওই টাইমটা দিতে পেরেছে, সেখানে কিন্তু ধোঁয়া ওঠা খাবার কল্পনা করতে পারি না, কল্পনা করি ধোঁয়া ওঠা খাবার। এখন আমরা 2.5 মাস ধরে এইখানে কি হয়েছে, এখানে বাড়িতে আমার মানে বাড়িতে আমি ফুচকা থেকে শুরু করে বাড়িতে মানে যেগুলো কিছুই লাগে না, মানে ফুচকা থেকে শুরু করে বাড়িতে বিরিয়ানি থেকে শুরু করে সবই এক্সপেরিমেন্টেশন হয়ে গেছে। মানে আলু আর রাইস আর এগ দিয়ে এগ বিরিয়ানিও হয়েছে, আমার চিকেনও দরকার নেই, কিন্তু সেইটা যে তৈরি করে খাওয়া না। একদিন অরিজিৎদার বাড়িতে যাচ্ছি আমি ফুচকা খেতে, পাক্কা একদম কাছাকাছি। খুব ভালোভাবে এই ফ্যামিলির সাথে এনজয় করে খাওয়া, ফ্যামিলির সাথে টাইম কাটানো, এই যে জিনিসটা মানে আমার কোনো গায়ে লাগেনি যে আমার ওজন বেড়েছে, বিকজ আমি জানি যে ঠিক আছে আমি এখন এটা ইট ইজ অ্যান আনওয়াইন্ডিং টাইম, নেচার বলে দিয়েছে। কারণ আমি একটা জিনিস খুব মানি যে যেদিনকে গভর্নমেন্ট বললো যে কালকে থেকে সব খুলে দেওয়া হবে, সেদিনকে রাত্রিরে আমফান এসে পুরো ডিস্ট্রয় করে দিয়ে বেরিয়ে চলে গেল।
সেদিনকে আরো ভালোভাবে বুঝেছি যে নেচার ডাজন্ট ওয়ান্ট আস টু গো আউট রাইট নাও, স্টিল দ্য টাইম ইজ লেফট। খুব দামি কথা অরিজিৎ দা বললো, unwind for us to unwind ourselves। কেন একটা কথা হচ্ছে, till end of 2020 if we are surviving, if we are alive, we have already made a profit। এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট এটা নিয়ে আপনাকে বলি, আমি এটাকে কিউ পয়েন্ট করব আমার সাথে যে আপনি যে কথা বলছেন, যদি আমরা বেঁচে থাকি তাহলেই ওটা আমাদের কিন্তু সবথেকে বড় লাভ। সুস্থভাবে যদি বেঁচে থাকি সেটাও আমাদের সবথেকে বড় লাভ, যেটা অরিজিৎ দা বললো। বলছি আমি এই কথাটা কি অরিজিৎ দা তুমি সবাই হাইলাইট করলে ইমিউনিটি। এবার ইমিউনিটিকে স্টাডি করে সেখানে আমলা থেকে শুরু করে লেবু, হ্যাঁ, রস কিংবা ভিটামিন সি, হ্যাঁ, যেগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যাচ্ছে। মানে ধর বাজারে মাঝে মাঝে গেলে লেবু এনে লেবুর রস কিংবা খাওয়া, তা সেগুলো কিন্তু কোনো রকম টাকা কিংবা দামের ব্যাপার না। এটা হচ্ছে যে শরীর চর্চা, যেটা আমাদের হয়ে উঠতো না, সেটা কিন্তু আমরা সময় পেতাম না, আমাদেরকে তো দেখো বাধ্যতামূলক আমাদেরকে করতেই হতো, বাট তোমাদের ক্ষেত্রে সেটা তোমরা সময় পেতে না, কারণ সেটা তোমাদের প্রায়োরিটি নয়। তুমি ভাবতে আমি সেই সময় ব্যবসাটা করে যাচ্ছি। আমরা একটা সত্যিকারে একটা ট্রেডমিলের স্পিড দিয়ে কিন্তু সবাই দৌড়াচ্ছিলাম। তো নেচার একটা কোনো জায়গায় আমাদেরকে বোঝালো যে সবাইকে কিন্তু একটা নিজস্ব টাইম, নিজেদের দিকেও খেয়াল রাখতে হবে। এটা কিন্তু বলে না জো হতা হ্যায় আচ্ছে কে লিয়ে হতা হ্যায়। তো আমার মনে হয় যেটাই হচ্ছে ভালোর জন্য হচ্ছে। আর একটা ব্যাপার আমি বলবো যে অবভিয়াসলি কোনো কিছু ডার্ক আওয়ার্স এর পরে কিন্তু একটা সূর্যের রশ্মি আমরা ঠিক দেখতে পারবো। অপরচুনিটি দেয়ার, শুধু আমাদেরকে সেটাকে গ্রিপ করে নিতে হবে, সেটাকে একটু গ্র্যাব করে নিতে হবে। ওই সফটওয়্যারের মতো একটু শুধু আপডেট করে নিতে হবে নিজের ফোনটাকে, তাহলেই দেখবেন সবকিছু ঠিকঠাক হবে। আমি আমার অনুষ্ঠান প্রায় শেষ করছি এবারে, বাট বিফোর এন্ডিং দ্য প্রোগ্রাম আই উইল like to thank Arijit Datta for joining me. I would like to thank Oyun Chattopadhyay for joining me. It's really an honor and pleasure for us to have both of you on board. আজকে অরিজিৎ দা অনেক খোলাপনে অনেক কথা বললো, অনেকক্ষণ দিয়েছে আমাদেরকে। আর আমি আজকে ভাবতে পারিনি এত জায়গা অরিজিৎ দা আজকে হাইলাইট করেছে। দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট ইন হিম। মানে অনেক কথা, মানে যেগুলো আমরা জানতাম না সেগুলো উনি বলেছেন আমার সাথে। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ অরিজিৎ দা যে তুমি টাইমটা দিয়েছো। খুব শিগগিরই দেখা হচ্ছে তোমার সঙ্গে। আর অয়নকেও বলবো খুব শিগগিরই দেখা হচ্ছে। সবাই ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। বাট বিফোর এন্ডিং দ্য প্রোগ্রাম আমি একটা জিনিস যেটা করি সেটা হচ্ছে আমি 1 2 3 বলবো, অ্যান্ড উই অল উইল সে উই শ্যাল ওভারকাম। এবারে উই শ্যাল ওভারকামটা কি? We shall overcome this pandemic scenario, COVID-19. We shall overcome this disaster. We shall overcome this economic crisis. We shall overcome this agony. আমাদের মনের মধ্যে যে এক্সট্রিম দুঃখ, কষ্ট, পেন, সেগুলোকে আমাদেরকে ওভারকাম করতে হবে। আমি অবশ্যই বলবো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যেন ওভারকাম করে আরো ভালো ভালো ছবি হোক। আজকে অরিজিৎ দা একটা খুব ভালো বলেছে যে অ্যাপের একটা বড় জায়গায় এসেছে। আমি মনে করছি যে খুব শিগগিরই অরিজিৎ দার সঙ্গে আমি সেটা নিয়ে বসবো, ভালো হবে। আর সুন্দরভাবে কিছু ভালো কাজকর্ম হোক, সেটা নিয়ে আমি বলবো যে উই শ্যাল ওভারকাম। আর বিফোর এন্ডিং দ্য প্রোগ্রাম আই উইড লাইক টু থ্যাংক দ্য অডিয়েন্সেস হু আর শাওয়ারিং মি দেয়ার লাভ অ্যান্ড ব্লেসিংস। থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্সেস, তোমাদের ভালোবাসার জন্যই আমাদের টকিং স্টেট উইথ সন্দীপ এত ভালো হচ্ছে। আমি আরেকটা পয়েন্ট বলবো যে আপনাদের যদি কোনো রকম কোনো কোয়েরি থাকে, জাস্ট টিউন ইনটু জাস্ট নিউজ। You can get all the news there, and if anybody has any kind of query to me, he just leave a message in my official Facebook ID page, SANBHATTACHAROA. Message there, I will surely revert you all back. তো 1 2 3 করছি, আমরা সবাই একসাথে মিলে করব, ঠিক আছে? 1 2 3 overcome. We will overcome one day, very soon. We will overcome. Yes, thank you. Yes, অরিজিৎ দা বলে we shall overcome. একদম ভালো থেকো, সুস্থ থেকো। From my guest, thank you so much for joining me today. এই নেটওয়ার্কের মধ্যেও এই নেটওয়ার্ক ক্রাইসিসের মধ্যে একটা সুন্দর শো করতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। Thank you.